আসসালামু আলাইকুম, স্বাগতম বিয়ন্ড বিজনেসে। আমি রিয়াজুল করিম আছি আপনাদের সাথে। আজকের অতিথি এমন একজন মানুষ যিনি গত 2 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের কর্পোরেট জগতের বিক্রয়, নেতৃত্ব এবং মানব সম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি শুধু একজন ট্রেনার নন, তিনি হাজারো পেশাজীবী, উদ্যোক্তা, শিক্ষার্থীর বদলে যাওয়ার গল্পের অংশীদার। সাউথ এশিয়ার অ্যাওয়ার্ড উইনিং ট্রেনার, আইএফসি এলপিআই এডুপ্রো সার্টিফাইড ট্রেনার, ফাউন্ডার অফ ট্রেনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ডিরেক্টর অফ এফবিএইচআরও এবং বর্তমানে সিইও হিসেবে কাজ করছেন ফিউচার আইকনে। তিনি বাংলাদেশে সর্বপ্রথম এআই ইন্টিগ্রেটেড সেলস অ্যান্ড লিডারশিপ ট্রেনিং নিয়ে কাজ করছেন। বর্তমানে কর্পোরেট প্রশিক্ষণকে এআই এর সাথে ইন্টিগ্রেট করার সম্পূর্ণ কাজটা ডক্টর ইউসুফ ইফতি বাংলাদেশে করে যাচ্ছেন। সো বিয়ন্ড বিজনেসে আমরা স্বাগত জানাচ্ছি ডক্টর ইউসুফ ইফতিকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এশিয়া পোস্ট তথাপি বিয়ন্ড বিজনেসে যারা দর্শক আছেন সবাইকেই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং আই বিলিভ আজকের এই সেশন আমাদের সবাইকে অনেক সমৃদ্ধ করবে। সো শুরুতেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি সম্প্রতি মালয়েশিয়ার একটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। সো আমরা একটু শুরুতে জানতে চাই আপনি কিসের উপরে পিএইচডি অর্জন করেছেন অ্যান্ড কোন বিশ্ববিদ্যালয় থেকে? মালয়েশিয়ার নাম্বার 1 ইউনিভার্সিটি হচ্ছে পুত্রা বিজনেস স্কুল। বিজনেস সেগমেন্টে এখন পর্যন্ত নাম্বার 1। সো ইউনিভার্সিটি অফ পুত্রা মালয়েশিয়ার এই বিজনেস স্কুল থেকে আমি পিএইচডি কমপ্লিট করেছি। 2021 সালে আমি ভর্তি হই। সদ্যই যে জুন মাসের 19 তারিখে আমার ফাইনাল ডিফেন্স কমপ্লিট হয় এবং খুবই সাকসেসফুলি পাশ করি। সো এই জন্য কৃতজ্ঞতা সবার কাছেই। আর আমার মেইন ফোকাস জায়গাটা ছিল পিএইচডি ইন ম্যানেজমেন্ট। সো আমরা জানি যে অফিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের অনেক এমপ্লয়ি চাকরি ছেড়ে দেয়, ইদানিংকালের একটা কমন ঘটনা। স্পেশালি যদি আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টর চিন্তা করি, সেখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা প্রচুর জব ছাড়ে এবং সেটার রেট অলমোস্ট 17 থেকে প্রায় 37%। সো এই জিনিসটাকেই অ্যাড্রেস করে আমি কাজ করি যে একজন এমপ্লয়িকে জবে ধরে রাখতে চাইলে আচ্ছা, কোম্পানি বা অর্গানাইজেশন কি পদক্ষেপগুলো নিতে পারে যেন তার মধ্যে ওইটা ছেড়ে দেওয়ার প্রবণতাটাই না আসে। দারুণ বিষয়। সো সেই জায়গাটাকে আমার এখানে মেইন জায়গায় চলে এসেছে যে ট্রান্সফরমেশনাল লিডারশিপ বিহেভিয়ারটা কোম্পানি কীভাবে রান করতে পারে, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে কীভাবে কোম্পানি একজন এমপ্লয়িকে আরেকটু সমৃদ্ধ করতে পারে, তার ইমোশনাল ইন্টেলিজেন্স লেভেলটাকে কীভাবে বাড়াতে পারে এবং এমপ্লয়ীদেরকে কীভাবে এঙ্গেজ করে তাকে ধরে রাখতে পারে কোম্পানির বেটার পারফরমেন্সের জন্য। তো এই ব্যাপারে আমরা একটু বিস্তারিত জানবো পরবর্তীতে। আপনি যদি একটু শুরুটা বলেন যে আপনার শৈশব কোথায় কেটেছিল এন্ড আপনার স্কুলিং এন্ড আপনার ছোটবেলার কোনো স্মৃতি যদি শেয়ার করতে চান। থ্যাংক ইউ সো মাচ। আমার বাড়ি হচ্ছে ভোলা সদর থানার চরসামাইয়া ইউনিয়নের চরসিপুলি গ্রাম। আমাদের বাড়ির নাম হচ্ছে সাদর আলী হাওলাদার বাড়ি। আমার বাবার নাম শাহজাহান হাওলাদার। তো আমি আমার পরিবারের বেসিক্যালি 3 ভাই 1 বোন, আমি 3 নাম্বার। ছোটোবেলায় আমাদের গ্রামে যে স্কুল সেটার নাম হচ্ছে আলীনগর মাধ্যমিক বিদ্যালয়। আমার বাড়ি থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে। তো প্রতিনিয়ত তো হেঁটেই যেতাম। তো আমাদের স্কুলের এখনও মনে আছে, আমরা ছোটোবেলায় তো আসলে প্রচুর খেলাধুলা করতাম, স্পেশালি ক্রিকেট খেলতাম, ডাঙ্গুলি খেলতাম, মার্বেল খেলতাম, যেটা বর্তমান প্রজন্ম একেবারেই পায় না। এবং আমার বাড়ি ভোলা হওয়ার কারণে ওইখানে আমরা প্রচুর খালে সাঁতরেছি, ইভেন অনেক বড় বড় ব্রিজ থেকে লাফ দিয়েছি। তো আমার এখনও মনে আছে যে একবার ক্রিকেট খেলা নিয়ে খুব হইচই। সো আমাদের একটা ক্লাব ছিল ইয়াংস্টার ক্লাব, তো সেইখানে আমি নেতৃত্ব দিচ্ছিলাম। তো 2 পক্ষ মানে খেলার শেষ পর্যায়ে এসে চরম মারামারি। তো আমি আবার এগুলো খুব অপছন্দ করতাম, কিন্তু একটা পর্যায়ে দেখা গেল কি যে আজকে মারামারি করছে, কালকে সকালে আবার সবাই সেম, কোনো রকম কিন্তু ভেদাভেদ থেকে উঠলে ভুলে যায়, সব ভুলে যায়। সো ওই বিষয়গুলো। এবং আমাদের স্কুলে প্রতি বছর বাৎসরিক প্রোগ্রামগুলো হতো এবং আমি ক্লাসে মোটামুটি ভালো ছিলাম। তো প্রতি বছরই ওই যে বাৎসরিক যেই ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য আলাদা ডিকশনারি দেয়। তো আমার কাছে এখনও একটা ডিকশনারি আছে যেটা আমার কাছে খুবই মনে হচ্ছে যে লাইফের প্রথম কোনো ডিকশনারি পেয়েছি, এরকম একটা ব্যাপার। তো ওই বিষয়গুলো অনেক মাঝে মধ্যে নস্টালজিক করে আর কি। এন্ড দেন আপনি পড়াশোনা করলেন কোথায়? আমার হায়ার স্টাডিজ। রাইট, আমার এসএসসির পরে আমি ভোলা সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করি এবং আমি সায়েন্স থেকে পড়াশোনা করি। আমাদের স্কুলে প্রথম সায়েন্স আসে 1995-এ এবং আমি আমাদের স্কুলের প্রথম ব্যাচ যারা সায়েন্স থেকে এসএসসি কমপ্লিট করার জন্য প্রথম ভর্তি হই এবং প্রথম ব্যাচে একমাত্র একজনই পাশ করে, সেটা আমি। আর কেউ পাশ করে নাই ওই বছর 97-এ।
সায়েন্স থেকে কেউ পাশ করেন আর কি, আর্টস থেকে করেছে। দেন সেখান থেকে আমি ভোলা সরকারি কলেজ থেকে মেইনলি ইন্টারমিডিয়েট কমপ্লিট করি। তারপরে দৌলত খান আবু আবদুল্লাহ কলেজ থেকে বিএসসি পাস কোর্স থেকে কমপ্লিট করি। তারপরে জগন্নাথ ইউনিভার্সিটি, তখনও হয়নি, কলেজ ছিল, সো জগন্নাথ কলেজে ম্যাথমেটিক্সের অ্যাডমিশন টেস্টে খুব ভালো মার্কস পাই, সেখানে ম্যাথমেটিক্সে ভর্তি হই মাস্টার্সে। তো ওই সময়টায় এরপরে আমি একটা জবে ঢুকে যাই। তো জব কন্টিনিউ করা অবস্থায় আবার সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে আমি এমবিএ করি মার্কেটিংয়ে, এবং লাস্ট তো পিএইচডি করলাম পুত্র বিজনেস স্কুল থেকে। আপনার জবের ব্যাপারটা তাহলে এখন একটু শুরু করি, যে আপনি প্রথম জব কি ছিল? প্রথম জব আমি যখন ম্যাথমেটিক্সে পড়ি মাস্টার্সে জগন্নাথে, ওই টাইমটাতে আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় একজন রাজনীতিবিদ আন্দালিব রহমান পার্থ, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, উনি তো ভোলার মানুষ, রাইট। সো উনি এবং ওনার মিসেস আনমনা ভাবি, তো ওনারা দুজনে মিলে একটা রেস্টুরেন্ট দেন, এশিয়া স্পাইসি ফুড কোর্ট, মতিঝিলের করিম চেম্বারের নিচে। ওনাদের এখানে একটা এশিয়া ট্রাভেল ছিল, এটার পাশে ছোট্ট একটু জায়গায় একটা মিনি চাইনিজ রেস্টুরেন্ট দেন। খুব শখের বসে থাকে না, অনেকে কিছু বিষয় করে। সো ওই বিজনেসটাকে আমি এবং ওনার এক কাজিন ছিলেন ওয়াসিক ভাই এবং অপু ভাই, আমরা তিনজনে মিলে মেইনলি ওই বিজনেসটাকে দেখভাল করতাম। আপনি কি এমনি রাজনীতির সাথে ইনভলভ ছিলেন? না, একেবারেই না। মেইনলি আমার ফ্যামিলিয়ালি পার্থ ভাইয়ের ফ্যামিলির সাথে একটা রিলেশনশিপ আছে। আচ্ছা। আমার বড় বোনকে বিয়ে দিয়েছি ওনাদের বাড়িতেই। আচ্ছা। তো সেই সুবাদে ওনারা কাজিন, তো সেই সুবাদে একটা ইন্টারনাল কানেকশনস আছে। সো আমি যখন ওইখানে কাজ করি, আসলে সব ধরনের কাজই করতে হয়েছে, প্লেট ধোয়া, সার্ভ করা, টাকা রিসিভ করা, আবার বাইরে বাইরে গিয়ে প্রমোট করা। সো এই কাজগুলো করি। তখন আমার প্রথম বলা যায় এটা একটা ফার্স্ট জব, যদিও নট এ প্রফেশনালি, বাট এটা একটা ক্যাজুয়াল টাইপ করে জব, পড়াশোনা জব এরকম। এরপরে প্রফেশনাল জবটা হয় আসলে 2003 সালে আমি যখন অপসনিন ফার্মাতে জয়েন করি অ্যাজ এ মেডিকেল প্রমোশন অফিসার, যেটা ওয়াইডলি নোন অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। সো ওইটা আমার ফার্স্ট জব, বেসিক্যালি প্রফেশনালি, ফর্মালি বলা হয় ট্রেনিং করে টোরে তারপরে জয়েন করা। আপনি পড়াশোনা করেছেন ম্যাথমেটিক্স, রাইট? রাইট। সো আপনি এটা কাইন্ড অফ সেলস মার্কেটিং রিলেটেড জব। সো আপনি এই ফিল্ডে আসলে কেন আসা, মানে এটা কি এমন ছিল যে আপনার আগে থেকে পরিকল্পনা ছিল, না হচ্ছে জব খুঁজতে গিয়ে জব পেয়েছেন অ্যাভেলেবল এই কারণে আসা? আমি আসলে যেখান থেকে গ্রাম থেকে বড় হয়েছি, তো ওই সময়টা আমাদেরকে এগুলো বোঝানোর জন্য, বর্তমানে যেমন অনেকে অনেক সুযোগ পায়, আমাদের কিন্তু এই জিনিসটা ছিল না। এই সুযোগটা আমরা পাইনি যে অনেক বড় স্বপ্ন দেখব, ক্যারিয়ারিস্টিক হব, সেই সুযোগটা আসলে ছিল না, কারণ তখন তো অনলাইন মাধ্যমগুলো এতটা অ্যাভেলেবেল ছিল না। সো জবের যে ব্যাপারটা যদি চিন্তা করি, ফার্মাসিউটিক্যালস জবগুলো সাধারণত সায়েন্স গ্রাজুয়েট যারা, তাদের জন্যই ছিল তখন। এখন তো এটা ওপেন হয়ে গেছে, বাট তখন সায়েন্স করা ছাড়া কেউ এই আপনার ফার্মাসিউটিক্যালস ঢুকতে পারতো না। সো আমি যেহেতু ম্যাথমেটিক্স একটা সায়েন্সের সাবজেক্ট, তো সেই হিসেব করে জয়েন করা, যে আমি অপসনিন ফার্মাতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে জয়েন করি। ওই ভালো লাগা থেকে, যে ইয়েস, যেহেতু একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, সেখান থেকে ওরকম কোনো স্বপ্ন বা আগে থেকে প্রি প্ল্যান না, এরকম কিছু ছিল না। মানে আগে থেকে কি প্ল্যান ছিল যে আমি ফিউচার আফটার কমপ্লিশন অফ মাই এডুকেশন আমি এই সেক্টরে যেতে চাই, এই ধরনের একটা প্ল্যানিং তো থাকে? ওই রকম প্ল্যানিং আসলে ছিল না, কারণ হচ্ছে যে সারাউন্ডিংস মানুষগুলো ওইরকম স্বপ্ন দেখাতো যে এরকম ছিল না, যার কারণে এটা বলা মুশকিল আর কি। আচ্ছা, আপনি তো ট্রেনিং করার কাইন্ড অফ অনেক সময় হলো ট্রেনারের জায়গা থেকে অনেক অনেক ইন্সপিরেশন পায়, রাইট। তো আপনি যাদেরকে মোটিভেট করেন ট্রেনিংয়ের মাধ্যমে, আমি মোটিভেশনাল স্পিকারের মতো বলছি না, তো আপনার যখন মোটিভেশন দরকার পড়ে বা ইন্সপিরেশন দরকার পড়ে, তো এটার সোর্স কি, বা আপনি রিচার্জ হন কিভাবে আসলে? লাইফে প্রত্যেকটা মানুষেরই কিন্তু পার্সোনাল জীবন আছে, এবং ওই জীবনটাতে মানুষ পড়বেই। অনেকে মনে করে যে আমরা সামনে কথা বলি তার মানে মনে হয় আমার ডিপ্রেশন নাই, আমার এনজাইটি নাই। আসলে এটা সঠিক না, সবার লাইফে আছে। যে আমি যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল আপনাকে বলি তাহলে বুঝবেন। আমি যখন পিএইচডি করছি, এটা 2023 সালের ঘটনা। সো আমার পিএইচডির জার্নির একটা অংশ হচ্ছে আপনার আন্ডারপেনিং থিওরিস লিখে আমার প্রফেসরকে পাঠাতে হবে। তো আমি প্রথমবার পাঠিয়েছি, আমার প্রায় 3 মাস লেগেছিল ওটা ডেভেলপ করতে। তো পাঠানোর পরে উনি আমাকে বললেন যে এটা পুরোটাই বাদ, নতুন করে লেখো। তো 3 মাস কষ্ট করার পরে যদি বলে এরকম বাদ,
3 মাস পরে উনি আবার ফিডব্যাক দিতে দিতে 1.5 মাস সময় নিয়েছে, তার মানে 4.5 মাস আমার ওয়েস্টেজ। দেন আবার আমি লিখে ওনাকে পাঠালাম, আবার 3 মাস আমার নষ্ট। দেন উনি আবারও আমাকে বললেন যে তোমার এটা হয় নাই। থার্ড টাইম যখন আমি দিলাম, উনি এবার আমাকে একটা অনলাইন লিঙ্ক পাঠিয়ে বললো তুমি জয়েন করো আমার সঙ্গে মিটিংয়ে। তো মিটিংয়ে যখন জয়েন করেছি, উনি আমাকে মানে মানে এমন কোনো কথা নাই যে বলে নাই আর কি, ইন এ সেন্স যে তুমি পারো না, তুমি ইন এ সেন্স স্টুপিড, তুমি শিখো নাই, তুমি পড়ালেখা করো নাই, এরকম করে অনেক কথা, মানে যেটা না আমি নিতেই পারছিলাম না ইন এ সেন্স। আমি তখন ট্রেনিং করাই, মানুষ আমাকে ফলো করে, আর আমি মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম। সো সেই জায়গাটায় উনি আমাকে এরকমভাবে বলতেছে মনে হচ্ছে আমি কিছুই না আর কি। তো ওনার সাথে মিটিং শেষ করার পর আমার অফিস তখন ধানমন্ডি 4-এতে। তো আমি ফ্লোরে প্রায় 1 ঘন্টা শুয়েছিলাম, টোটাল মোবাইল টোবাইল সব কিছু অফ করে দিয়ে, লাইট টেট অফ সব অফ করে দিয়ে ফ্লোরে শুয়েছিলাম। ফ্লোরে শুয়ে থেকে 1 ঘন্টা পরে দেখি যে না, কোনোভাবেই আসলে মেন্টাল পিসটা আসতেছে না। দেন আমি আমার কোচ সুপারভাইজার যিনি প্রফেসর আমের, ওনাকে আমি ইনফর্ম করলাম যে স্যার আমি আসলে কোনোভাবেই পারছি না, আমি আমার পিএইচডিটা মনে হয় ছেড়ে দিব। তো বলার সঙ্গে সঙ্গে উনি বললেন যে কি হয়েছে। উনি সঙ্গে সঙ্গে একটা জুম লিঙ্ক পাঠিয়ে বললো যে তুমি আমার সঙ্গে অনলাইনে বসো। তো অনলাইনে বসার পর ওনার সঙ্গে আমি শেয়ার করলাম, শেয়ার করার পর আরে ব্যাপার না, এটা তুমি ঠিক করে ফেলতে পারো, তুমি এই 2-3টা লিঙ্ক দেখো, এই কিছু একবার ফুল থিসিস দেখো, দেখার পরে তুমি এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবা, তুমি এখান থেকে লেখো, যদি এরপরে তোমার কোনো চ্যালেঞ্জ হয় লেট মি নো। এই যে ধরেন আমি অনেক পড়ে গিয়েছি, আমার মোটিভেশনটা কিন্তু দিয়েছে তখন একজন মানুষ যিনি কিনা আমাকে উপরে উঠাতে পারবে। সো আমরা অবশ্যই লাইফে পড়ি, তো আমি যেটা করি যে ওই সময়টা আমাকে যে পিক করতে পারবে আমি সেই মানুষটার কাছে যাই, সেটা হোক অনলাইন হোক ইন পার্সন। যদি কোথাও নাও যেতে পারি তখন আমি অনলাইনের অনেক ইন্সপিরেশনাল ভিডিও দেখি, লাইক অথবা ইন্সপিরেশনাল আমি মুভি দেখি। ইন্টারন্যাশনাল এমন কিছু স্পিকার আছেন যাদের ভিডিও দেখলে ভালো লাগে, যেমন আমি যদি 2-1জনের নাম না বললেই নয়, আমাকে খুবই মুগ্ধ করে টনি রবিন্সের ভিডিও, আমাকে অনেক ইন্সপায়ার করে। তারপরে আমরা যদি চিন্তা করি ডেল কার্নেগির বেশ কিছু বইয়ের সামারি আমাকে ইন্সপায়ার করে। বিখ্যাত মুভি 3 ইডিয়টস থেকে শুরু করে কিছু মুভি ওই সময় আমাকে আলাদা পিক করে। সন্দীপ মাহেশ্বরী আছেন ইন্ডিয়ান একজন খুব ভালো স্পিরিচুয়াল স্পিকার, আরেকজন স্পিকার আছে বিকে শিবানী। সো এদের ভিডিওগুলো দেখলে তখন না স্পিরিচুয়ালি কানেক্টেড হতে পারি আর কি। সো আপনার এমন কি কখনো হয়েছে যে না আমাকে দিয়ে আর হবে না, আমি মনে হয় আর পারবো না, তো এখানে মানে থেমে যাওয়ার মতো একটা অবস্থা আর কি, যে এন্ড অফ মাই লাইফ, আর কিছু হচ্ছে না, এমন সিচুয়েশনে কি কখনো পড়েছেন লাইফে? ইটস আ ভেরি টাফ কোয়েশ্চেন। হয়েছে একবার। আমার একটা বিজনেস ছিল যে ফার্স্ট এইড হসপিটাল, এটা ঢাকার কামরাঙ্গীর চরে, এটা একটা 20 বেডের হসপিটাল। তো এটার সাথেই আমাদের আবার আরেকটা বিজনেস ছিল মেডিসিন পার্ক লিমিটেড, এটা আমি আর আমার মামা এটার বিজনেস পার্টনার ছিলাম। আর হসপিটালটাতে আমরা প্রায় 14 জন পার্টনার ছিলাম। তো ওই সময় হসপিটালের আমি ম্যানেজিং ডিরেক্টর হিসেবেই ফুল বিষয়টা দেখাশোনা করি। অ্যাট দ্য সেম টাইম মেডিসিন পার্ক ওইটা একটা লিমিটেড প্রতিষ্ঠান এবং অনেক টাকা ইনভেস্ট করেছি আমরা, ওইটার আমি এমডি, যেটা পাশাপাশি বিজনেস। সাডেনলি যেটা হয়েছে যে আমাদের হসপিটালটার মধ্যে পরিচালকদের মধ্যে এক ধরনের, আমাদের যে বাংলাদেশে কমন একটা ঘটনা ঘটে যে একটা কর্পোরেট পলিটিক্স টাইপের আর কি, নিজেদের ইনার পলিটিক্স হয়, তো এমন একটা পলিটিক্স ঘটে। তো ঘটার পর আমি আমার দায়িত্বটাকে হ্যান্ড ওভার করে দিই, বিকজ আমি দেখছিলাম যে এখানে আমি ওই দায়িত্বে থাকলে অনেকে এই বিষয়টাকে খুব ভালোভাবে দেখছিল না। তো আমি তখন দায়িত্বটা হ্যান্ড ওভার করে দিই, এবং হ্যান্ড ওভার করে দিয়ে আমার টার্গেট ছিল যে আমি ফুল ফ্লেজের আমার মেডিসিন পার্ক লিমিটেড যেটা, সেটাতে আমি পুরোপুরি সময় দেবো। বাট আনফর্চুনেটলি আমি সেখানে যখন আবার সময় দিতে গেলাম তখন আমার মামা উনি বললেন যে তুমি একটা কাজ করো, তুমি বাইরের সাইডটা দেখো, ভিতরে আমার আরেক মামা উনি বিদেশ থেকে এসেছেন, আমি ভিতরে ওনাকে বসাবো। তো খেয়াল করে দেখেন, একে তো হচ্ছে আমি ফার্স্ট এড থেকে নিজেকে থেকে উজ্জ্ব করলাম, এখানে আবার মামা বললেন যে তুমি, আমি ভাবলাম যে ফুল ফ্লেজের সময় দেবো, এবং আমি ওনার সাথে কথা বলেছিলাম আগে যে আমি ফুল ফ্লেজের সময় দেবো, তখন আর একটু বাড়বে। এবং দুইটা বিজনেস প্রতিষ্ঠানই তখন খুবই পিকে, মানে হসপিটালটা অনেক বেশি গ্রো করিয়েছিল, এবার যেমনটা 8 লাখ টাকার বিক্রি ছিল মান্থলি, সেখান থেকে 22 লাখ টাকা চলে গিয়েছে উইদিন 4 or 5 months। অ্যাট দ্য সেম টাইম মেডিসিন পার্কের পার ডে সেলস ছিল যেখানে 20-25 হাজার টাকা, সেখান থেকে এটা এক ধাক্কা 1 লাখ 10-20 এরকম করে পার ডে হচ্ছিল। সো
এই জায়গাটা থেকে যখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি আরো বেশি ফোকাস করলে ওইটা 2-3 লাখ টাকা চলে যাবে পার ডে সেলস, বাট মামা তখন তার নিজস্ব একটা ইয়ে থেকে উনি বললেন যে ঠিক আছে আমি ওকে বসাবো, তুমি বাইরের সেটটা দেখো, সেখান থেকে তুমি কন্ট্রিবিউট করো। তো আমার খুব কষ্ট হয়েছিল। আমি তখন আর পরের দিন থেকে আর ওই দোকানে ঢুকি নাই। আমি কিন্তু এর আগে এই কথাটা কোথাও বলিনি, দিস দ্য ফার্স্ট টাইম এটা বলছি আমি, যেহেতু এটা একেবারে ইন্টারনাল আপনি প্রশ্ন করার কারণে আসলো। দেন আমি বাসায় যাই, তো এরপর টানা প্রায় 3 মাস আমি একরকম বাসাবন্ধী। নিজেকে কোনোভাবেই মানে থাকে না যে, আমার কাছে মনে হচ্ছিল যে আমি এত কন্ট্রিবিউট করলাম, এত কিছু করলাম, বাট এই মানুষগুলি আমার সঙ্গে এরকমটা করলো। হসপিটালটা আমার হাতে তৈরি, একবার শুরু থেকে। আমি ওইটার প্রথম থেকেই ওই ফার্স্ট চেয়ারম্যান ছিলাম, পরে আমি এমডি হয়েছি। আমার হাত দিয়ে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ডক্টর, ইভেন যারা আমার সঙ্গে বিট্রেগুলো করেছে, প্রত্যেকটা মানুষ আমার হাতে এই হসপিটালের মধ্যে আমি তাদেরকে ইন করিয়েছি। সেই মানুষগুলোই এরকমটা করেছে। তো এগুলো মেনে নিতে না খুব কষ্ট হচ্ছিল। সো ওই টাইমটা আসলে খুবই টাফ কেটেছে। না, এরকম কখনো ভাবি নাই যে লাইফের মনে এখানে শেষ, সেটা ভাবি নাই, বাট ওই সময়টা আসলে খুবই টাফ, খুব ফ্রাস্ট্রেটিং ছিল। খুব ফ্রাস্ট্রেটিং ছিল। আপনার ট্রেনিং এর একটা বড় জায়গা জুড়ে আছে সেলস, রাইট। সো আপনি ট্রেনিং এর সেলস পার্টটাকে কেন বেছে নিলেন, এটা একটু আগে জানি। এটা বড় কারণ হচ্ছে আমি তো ফার্মাসিউটিক্যালসে অপসনিন ফার্মাতে কাজ করি অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সেখান থেকে আমার ক্যারিয়ারটা শুরু হয়। তো আমি প্রায় তো 15 বছর সেলসেই কাজ করি, ডিরেক্ট সেলস, এবং এটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এরপরে আমি সেই টিম পরিচালনা করা, একবারে রুট লেভেলে কাজ করেছি, মিড লেভেলে কাজ করেছি, টপ টায়ার লেভেলে কাজ করেছি। যেমনটা আমি যদি বলি যে আমি কুমিল্লাতে আমি যখন ফার্স্ট মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে যাই, ওখানে 3 বছর কাজ করি একবারে ডোর টু ডোর। এরপর সেখান থেকে আমি খুব দ্রুততম সময়ে প্রমোশন পাই অপসনিনের ইতিহাসে। আমি দ্য ফার্স্ট পার্সন যে কিনা এত দ্রুত এরিয়া ম্যানেজার হয়েছি 3 বছরে, তাও পরীক্ষা দিয়ে, রিটেন, ভাইবা, দেন ট্রেনিং, দেন আমাকে প্রমোশন দিয়েছে। এত সহজেই দিয়েছে তা না, খুবই অনেকের মধ্যে কম্পিট করে দেন হয়েছে। দেন ওইখান থেকে প্রমোশন দিয়ে পাঠালো ধরেন সিলেট, সেখানে গিয়ে আমি একটা সিলেটের বড় জায়গা কভার করেছি অ্যাজ এ ম্যানেজার। সেখান থেকে আমি ট্রান্সফার এসেছি ঢাকা মেডিকেলে। সো ঢাকা মেডিকেল সব পুরান ঢাকার যে জায়গাটা, লালবাগ, আজিমপুর, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, পুরো বেলটা দেখেছি। ঢাকা মেডিকেলের একটা বড় অংশ দেখেছি। তো এতে করে হয়েছে যে সেলসটা আমি ভালো করে বোঝার সুযোগ হয়েছে। এটা ছিল আমার একটা অ্যাঙ্গেল থেকে দৃষ্টিটা। সেকেন্ড ভাবে আমি সেলসটা বুঝেছি যখন আমি হসপিটাল পরিচালনা করেছি, কারণ তখন আমি উপর থেকে দেখেছি সেলসটাকে, যে কীভাবে কাস্টমার সার্ভিসটা দিতে হয়। কারণ যেহেতু আমি অ্যাজ এ এমডি একবারে খুব ক্লোজ ডোর কাজ করেছি আমার টিমের সাথে, এবং সেলসটাকে 7-8 লাখ থেকে আমি 22 লাখে নিয়েছি। সো এটা আমাকে দেখতে হয়েছে। ফার্মেসি থেকে আমি শিখেছি, অনেক সময় আমি ফার্মেসিতে মানুষের প্রেসক্রিপশন এসেছে, সেই প্রেসক্রিপশন থেকে আমি সার্ভ করেছি। আরেকটা ভিউ থেকে আমার দেখার সুযোগ হয়েছে যে আমাদের একটা রেস্টুরেন্ট আছে, এখন ওইটা আমি বিক্রি করে আরেকটা রেস্টুরেন্ট নিয়েছি। সেটা হচ্ছে ঢাকা থেকে ভোলা যেতে এমবি ক্রিস্টাল ক্রুজ ছিল। সো এমবি ক্রিস্টাল ক্রুজ লঞ্চের আমরা 4 ফ্রেন্ড, সো আই এম ওয়ান অফ দ্যাম, যিনি কিনা এই সেলস, তাদেরকে শেখানো, ট্রেনিং করানো, টোটাল টিমকে প্ল্যানিং করাটা, এটা আমিই দেখতাম। তো সেখান থেকে আবার সার্ভিস বিষয়টাকে আমি খুব ভালোভাবে দেখার সুযোগ হয়েছে কাজ থেকে সেলস। সো এই প্রেক্ষাপটগুলো যদি আমি চিন্তা করি, তখন আমি যখন ট্রেনিংয়ে ঢুকি, আসলে আমার তো কোর জায়গাটা সেলস, শিখেছি সেলস। সো সেজন্য আমার কাছে মনে হয়েছে যে এই সেগমেন্টটাতেই যদি আমি কাজ করি, তাহলে আমি অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারবো। দ্যাটস ওয়াই সেলস চলে আসা। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেটা দেখি যে সেলস ব্যাপারটাকে খুব কেরিয়ার স্টার্ট করার জন্য পজিটিভলি নেয় না। তো ইভেন অনেক সময় সিনিয়ররাও বলে যে সেলসে না যাওয়াই ভালো, বরং সেলসের সাথে আমরা কম্পেয়ার যদি করি মার্কেটিংয়ের, অনেকে মার্কেটিংয়ের পরামর্শ দেয়, সেলসের কথাটাকে একটু পজিটিভলি নেয় না। কেন নেয় না আসলে, আপনার কি মনে হয়? এটার বড় কারণটা হলো, আমি একটা উদ্ধৃতি দিতে বলতে চাই, জন উইনফ্রি সেক্সে উনি একটা বিখ্যাত ম্যাটাফোর একবার বলেছিলেন এরকম, যে ধরেন একটা হাতি 6 জন অন্ধ মানুষকে যদি আপনি 6টা জায়গায় ধরান, কেউ বলবে হাতির লেজ ধরে যেটা একটা দড়ির মতো, কেউ বলবে সুর ধরে না এটা একটা তীরের মতো অথবা কোনো একটা তীর ধনুক, কেউ হয়তো হাতির পেটে ধরে বলবে না এটা একটা ওয়ালের মতো, আবার পা ধরে বলবে না এটা গাছের মতো, কেউ কান ধরে বলবে না এটা পর্দার মতো। তো এখন বাংলাদেশে যে মানুষগুলো এই কথাগুলো বলে, তারা না হোল হাতিটাকে দেখে নাই,
কীরকম সেলসকে ম্যাক্সিমাম মানুষ তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে দেখেছে তার বসের মাধ্যমে। সে কিন্তু একটা প্রপার ট্রেনিং পায় নাই। বাংলাদেশে যারা সেলসে কাজ করে হাতে গোনা, হয়তো বা আপনি 100 জন মানুষ কাজ করলে 1 থেকে 2 জন মানুষ হয়তো বা আপনি একটা কমপ্লিট সেলসের ট্রেনিং পেয়েছেন। 98 বা 99% মানুষই কোনো ট্রেনিং ছাড়াই জয়েন করে ফেলছে। কীরকম? ধরেন সে আসলো, এসে তাকে তার প্রোডাক্ট সম্পর্কে বললো যে জান এবার যা বিক্রি করেন, যা খালি আপনি বলবেন যে প্রোডাক্টের ভালো, এটা ভালো। কিন্তু একটা মানুষকে সেলস করতে গেলে তার যে কতগুলো অ্যাসপেক্ট, লাইক আমি যদি বলি তার প্রথমেই তার মাইন্ডসেট সেট আপটা জানা দরকার। তার রিজেকশন প্রচুর আসবে, সে এই রিজেকশনটা সে কীভাবে ট্যাকেল করবে, কিভাবে সে গ্রোথ মাইন্ডসেটের মধ্যে থাকবে, বিকজ প্রতিনিয়ত তার টার্গেট বাড়ে। সেলস মানে তার টার্গেট নিয়ে খেলতে হবে। সো এই টার্গেট বাড়লে সে তার রিয়াকশনটা কী হবে, রেসপন্সটা কী হবে, সেটা তাকে প্রথমে শেখানো। দেন তার মধ্যে একটা উইনিং মাইন্ডসেট তৈরি করা, যে ইয়াস আমি যেমন উইনিং হলে আমার কোন কোন জায়গাগুলোতে বেনিফিটেড, আমি ফ্রিডম নিয়ে চলতে পারবো, আমি বিদেশ ট্যুর করতে পারবো, আমার ফ্যামিলিকে অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারবো, আমি অ্যাজ এ রাজার হালে চলতে পারবো। সো এই জায়গাটা তাকে শেখানো দরকার। দেন তার কমিউনিকেশন স্টাইলটা, তার ড্রেস কোড, তার ওয়ে অফ প্রেজেন্টেশন, তার কিভাবে একটা অবজেকশন আসলে সেটাকে হ্যান্ডেল করবে, কিভাবে একটা ডিলকে ক্লোজ করবে, কিভাবে পরবর্তীতে ফলো আপ করবে। এই যে পুরোটা একটা 360 ডিগ্রি, আপনি যদি এই 360 ডিগ্রি না জানেন, আপনার কাছে সেলস একটা চরম ব্যাকআপ জিনিস মনে হয়। বিকজ এই জানা না জানার জায়গা থেকেই জানতে চাই যে আসলে বাংলাদেশে আপনি 20 বছরের বেশি সময় ধরে সেলস নিয়ে কাজ করছেন। সো আপনার এক্সপিরিয়েন্স কি বলে যে কোম্পানিগুলো অ্যাজ এ হোল তারা কোন জায়গাটায় ভুল করছে বা কোন কোন জায়গাগুলোতে আসলে ভুল করছে সেলস নিয়ে প্ল্যানিংয়ে? বেশ কয়েকটা জায়গা। প্রথম জায়গাটা হচ্ছে বাংলাদেশে যারা মালিক পক্ষ আছে তারা সেলসের মানুষ নিলে মনে করে যে এটা হচ্ছে আমি ওরে 10 টাকা দিয়ে নিছি, এর মার্কেটে পাঠাবো, এর কাছ থেকে আমি 50 টাকা আদায় করব। আচ্ছা, এখন একটা মানুষ, তাকে তো আপনি রিসোর্স হিসেবে তৈরি করতে হবে, আপনার অ্যাসেট তো বানাইতে হবে। তো অ্যাসেট বানানোর জন্য তো তাকে শেখাতে হবে, তো না শিখে ছেড়ে দেয়। সো এই যে প্রথমে তাকে না ট্রেন্ড করে মার্কেটে পাঠায়, এটা হচ্ছে কোম্পানিগুলোর ফার্স্ট ভুল। সেকেন্ড ভুল আসেন, কোম্পানিগুলো দেখবেন সেলসে যারা জব করে এদের না মানে কোনো রকম ছুটি ছাটা, মানে মনে হয় যে ছুটি চাইলে অথবা শুক্রবার ছুটি কাটাবে, সেটাও বললে মনে হয় যে অনেক কোম্পানির মানে ওর কলেজের মধ্যে হাত দেয়, এরকম একটা ভাইব। অথচ একজন মানুষকে প্রোডাক্টিভ পেতে চাইলে আপনি তাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য ছেড়ে দিতে হবে। আমি একটা মজার বিষয় বলি আপনাকে, আমার ট্রেনিংয়ে অনেক সময় একটা কেস স্টাডি দেখাই যে ভাই একজন একটা ছেলে রাত 11টায় ওই দিনের সে টার্গেটটা ফিল আপ করতে পারে না। সো একজন ম্যানেজার হিসেবে আপনি দেখলেন, দেখার পর আপনি ওকে ফোন দিলেন রাত 11টার সময় যে ভাই আপনার তো আজকে হলো না, আচ্ছা ঠিক আছে কালকে একটু দেখেন। এই বিহেভিয়ারটা কি ম্যানেজারের ঠিক ছিল কিনা? তো আমি যেটা পাই যে অ্যাটলিস্ট 80 to 90% পার্টিসিপেন্ট বলে যে হ্যাঁ ঠিকই ছিল, কারণ সে তো খারাপ বিহেভ করে নাই, সে তো ভালোভাবে বলছে, সে তো ভদ্রভাবে বলছে। তো আমি তখন ওনাদেরকে বলি আচ্ছা ভাই, আপনার কাছে যদি এবার আপনার বস সিমিলার ওয়েতে ফোন দেয় রাত 11টার সময়, নিউট্রালি বলেন তো এটা কি আপনার কাছে পজিটিভলি নেবেন আপনি? তো এবার বলে যে না। আমি কেন নেবেন না? বলে না, তখন তো আমি আসলে বাসায় যাচ্ছিলাম, তো এমন সময় তো আমার মাথার মধ্যে আবার আরেকটা বোঝা দিল, আমি গিয়ে তো আমার মিসেসের সাথে বিহেভিয়ার ভালো হবে না, পরিবারের সাথে হবে না, রাতে ঘুমটাও হয়তো বা হবে না। তাই আমি বললাম তাহলে আপনি কেন এটাকে নর্মালাইজ করে নিলেন অন্যের জন্য? তার মানে এই কথাগুলো বলছি কেন, আমাদের কমন ট্রেন্ড হচ্ছে যে যত বেশি প্রেশার ক্রিয়েট করতে পারে সেলসকে তত বেশি মনে হচ্ছে যে আউটপুট আসবে। আসলে দিস আর পুরোটাই রং কনসেপ্ট। প্রেশার ক্রিয়েট করছে আমরা যে মার্কেটের উপরে, আমরা এখন ইকোনমিক কন্ডিশন যেমন দেখতে পাচ্ছি বাংলাদেশের, এই মুহূর্তে সেলসটা কম্পারেটিভলি ডিফিকাল্ট। সো এই সময়ে এসে আসলে যারা সেলস লিডার আছে, তাদের যারা সাবঅর্ডিনেট আছে বা জুনিয়র আছে, তাদের সাথে বিহেভিয়ারটা কেমন হওয়া উচিত? দেখেন, একটা সময় ছিল বাংলাদেশ আমাদের এই মানে আমাদের এই অঞ্চলগুলোকে তো আসলে একটা সময় লন্ডন বা ইংল্যান্ড শাসন করত। তখন ছিল যে মানে লাঠি দিয়ে বেত্রাঘাত করে গালিগালাজ করে কাজ করাতে পারতো, বাট সেই দিনটা তো এখন আর নাই। এখন গ্লোবাল ভিলেজে আপনি আপনার হাতের মধ্যে পুরো পৃথিবীটা চলে এসেছে। তো এমন একটা সময় আপনি মানুষকে খারাপ বিহেভ করে বকাঝকা করে এই কাজগুলো আর করাতে পারবেন না। অনেক লিডাররা এখনও সেই মান্দাতা আমলের কনসেপ্টের মধ্যেই আছে, এবং এই সংখ্যাটা কম না, এই সংখ্যাটা অলমোস্ট 80%-এর বেশি, যারা কিনা টিম মেম্বারদের সঙ্গে রাফ বিহেভ করে
প্রেশার ক্রিয়েট করে দেন কাজ করাতে চায়। বাট উন্নত বিশ্ব অথবা আপনি যদি মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর দিকে তাকান, সেখানে লিডাররা কী করে? ওইখানে লিডাররা হচ্ছে একজন কলিগকে অনেকগুলো স্টেপস তৈরি করে। নাম্বার 1, তাকে ইন্সপায়ার করে তার ক্যারিয়ারের জন্য, তাকে মোটিভেট করে প্রতিদিনের কাজকে যেন সে অ্যাজ এ টাস্ক হিসেবে নিয়ে, চ্যালেঞ্জ হিসেবে নিয়ে গেমের মতো করে কমপ্লিট করে। তার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য তাকে কন্টিনিউয়াস পুশ করে, রাইট? ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য তাকে প্রতিনিয়ত তার লার্নিংটা তার মধ্যে ট্রান্সফর্ম করে। এক্সাম্পল, আমি জানি একটা ভালো ক্লোজিং কীভাবে করতে হয় বিং এ লিডার, সো আমি এবার আমার টিম মেম্বারকে এই ক্লোজিংটাই শেখাবো, কীভাবে এই জিনিসটা সে করবে। দেন 4 নম্বরে যদি আমরা চিন্তা করি যে তাকে ফ্রিডম দেওয়া বা অটোনমি, অনেক বসের সামনেই তার টিম মেম্বাররা খুব নতজানু হয়ে থাকে। জি বস, ইয়েস বস, জি হুজুর, ইয়েস হুজুর, এরকম টাইপের একটা অবস্থা, কমন প্র্যাকটিস। অথচ এটা তার একটা ডিবেট পরিবেশ তৈরি করা দরকার। যে এক্সাম্পল, বস একটা বলবে, ওইখানে তার টিম মেম্বার তার সঙ্গে ডিবেট করবে, নট অ্যারোগ্যান্ট। আই রিপিট, ডিবেট। ডিবেটটা কি, যে যখন আপনার সাথে আমি একটা কথা বলবো, দুজনের ডিবেট হবে, তখন একটা সমাপ্তিতে আসবে, ওই ক্লোজিংটা যেটা হবে তখন কিন্তু দুজনে এটা মেনে নেবে। এই কালচারটা তৈরি করতে হবে, যে কালচারটা একেবারেই মিসিং। এবং গবেষণা যেটা বলে যে বর্তমানে লিডাররা প্রায় 80% কাজ করে অ্যাজ লাইক ম্যাসেঞ্জার। বড় বড় অনেকগুলো গবেষণা আসছে, ম্যাসেঞ্জার লাইক কাজ করে। ম্যাসেঞ্জার কি, যে সে ওপর থেকে একটা ইনফরমেশন আসছে, সে তার টিম মেম্বারকে ইনফরমেশনটা জাস্ট পাস করছে, বাট তার যে একটা ট্রান্সফরমেশনাল জার্নিতে যাওয়া দরকার, সেই জায়গাটা আসলে খুব মিসিং হচ্ছে আর কি। তার মানে আপনি যেটা বলছেন, সেলসে তো খুব একটা কমন প্র্যাকটিস হচ্ছে গালমন্দ করা, নেতিবাচক আচরণ করা। এটা আমি বিশেষ করে আমি খেয়াল করি যে অনেকে অনেক সকালে কাজ শুরু করেন, অনেক ভোরে উঠে কাজ শুরু করেন সেলসের কাজ। ইভেন রাত 10টা, 10:30, 11টার পরেও তাদের হচ্ছে এক্সেল শিট ফিল আপ করতে হয়, ইউ নো দ্য ম্যাটার। সো তার তো পার্সোনাল লাইফ বলে একটা ব্যাপার আছে, ইভেন অনেকে ঈদের ছুটিও পাচ্ছে না। সো সেই অনুযায়ী কি তারা প্রপার স্যালারিটা কি পাচ্ছে? খুবই পাওয়ারফুল প্রশ্ন। স্যালারির কথা চিন্তা করলে বাংলাদেশে গুটি কয়েক কোম্পানি যারা টপ টায়ারের কোম্পানি আছে, সো এই কোম্পানিগুলো অ্যাটলিস্ট একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। লাইক আমরা যদি একবার সেলস অফিসার চিন্তা করি, বা একবার প্রথম সারি যেটা, সেখানে হয়তো বা তারা 25-30 হাজার টাকার মতো একটা টোটাল সর্বসকল একটা প্যাকেজ পায়। বাট টপ 10-এর বাইরে চিন্তা করলে ওই জিনিসটা হচ্ছে না। এখন বাংলাদেশে যদি আমি চিন্তা করি বিভাগীয় শহর অথবা ঢাকা, একজন সেলস পার্সনের অ্যাটলিস্ট একটা লিভিং স্ট্যান্ডার্ড মেনটেন করতে গেলে মিনিমাম প্রতি মাসে 25-30 হাজার টাকা খরচ আছে। সো এই 25-30 হাজার টাকা একজন সেলস প্রতিনিধি যেন পায়, কোম্পানির উচিত এইরকম মর্মে, হোক সেটা স্যালারি দিয়ে, হোক কমিশন দিয়ে, হোক আনুষঙ্গিক অন্য কোনো ইনসেন্টিভ সিস্টেম রান করে, কোনো না কোনোভাবে জিনিসটাকে রান করা, স্পেশালি যারা সেলসের ফার্স্ট লাইনটাতে আছে তাদের ক্ষেত্রেই। কারণ তা না হলে সে তার স্বাভাবিক জীবনযাত্রাটা করতে পারছে না। হ্যাঁ, আবার আমি যদি মালিক পক্ষের দিকে চিন্তা করি, এখন একটা কোম্পানি হয়তো বা বিক্রি করে সারা মাসে একজন কলিগরে দিয়ে মেবি 50,000 টাকা বা 1 লাখ টাকা, এখন সে তো আসলে 30,000 টাকা দিতে পারবে না। সেটাও কিছু বিষয় আছে। এখন সেই জায়গাটায় যদি আমরা মিনিমাইজ করতে যাই, আমরা হয়তো একটা কাজ করতে পারি যে 1,000 কোটি টাকার কোম্পানি যারা, তাদের ক্ষেত্রে সেলস অফিসারদের মিনিমাম স্ট্যান্ডার্ড স্যালারি হবে এক্সাম্পল 30,000, যে কিনা 500 থেকে 1,000 কোটি টাকার, তার ক্ষেত্রে হবে 25,000, যে হচ্ছে 100 কোটি টাকার, তার হচ্ছে এটা। মানে আমি জানি না, এরকম কোনো একটা হয়তো বা স্ল্যাব সিস্টেম যদি কোনো করা যায়, তখন হয়তো বা একটা স্ট্যান্ডার্ডাইজ হতে পারে, তখন দুই পক্ষেরই উইন সিচুয়েশন হবে। আরেকটা বিষয় রিসেন্টলি আমরা লক্ষ্য করি, যেটা যে সফটওয়্যারের মাধ্যমে বা ডিভাইস ট্র্যাকিং এর মাধ্যমে এখন বিশেষ করে এসআর লেভেলে যারা কাজ করে তাদেরকে ট্র্যাকিং করা হয়, যে সে প্রপার ওয়েতে কাজ করছে কিনা বা কতটুকু এরিয়া সে ভিজিট করছে। তো এই ব্যাপারটার ইতিবাচক নেতিবাচক দুইটা ব্যাপারে আপনার ওভারভিউটা চাচ্ছি আর কি। আমাকে যদি আপনি প্রশ্ন করেন এক বাক্যে, এটা হচ্ছে নেতিবাচক, ইতিবাচক নাই। আমি সেলসের মানুষ হিসেবে এবং এই লাইনে পড়াশোনা করেছি এবং এই লাইনে আমি এখনও পড়াচ্ছি, তো সেই হিসাবে আপনি আমাকে প্রশ্ন করেন, এটা একেবারেই নাই, নেগেটিভ আমার দিক থেকে। কেন? গবেষণা বলে একটা টিমের মেইন ফাউন্ডেশন হচ্ছে ট্রাস্ট। হার্ভার্ডের গবেষণা হয়েছে, সেখানে একটা হাই পারফরমেন্স টিম, ওই হাই পারফরমেন্স টিমের মেইন ফাউন্ডেশন ধরা হয় ট্রাস্টকে।
তো ট্রাস্ট কী জিনিস? এখন ট্রাস্ট তো হচ্ছে যে আমার টিমের মধ্যে একে অপরের কাছে আমি মানে আস্থাভাজন। এখন আমি যদি রিয়াজুল ভাই আপনার কাছে আস্থাভাজন হই, আপনি কি আমাকে আসলে ট্র্যাকিং করার কোনো মানে আছে? না। তো আপনি আমাকে যখন এরকম একটা ডিভাইস দিয়ে ট্র্যাক করছেন, তখন আমি কি মনে করতেছি আপনার সঙ্গে তো চোর পুলিশ খেলতেছি। এরকম অসংখ্য ঘটনা আছে যে সে হয়তো ওই ডিভাইস তার মার্কেটে রেখে সে অন্য জায়গায় ঘুরতেছে। আচ্ছা। পোলাপান তো চালাক কম না বর্তমান প্রজন্ম। তো আপনি এখন অনেকে বলতে পারে যে অনেকে তো সঠিক কাজ করে না, না করে ফাঁকিবাজি করে, তো তাদেরকেও তো ধরা দরকার। হ্যাঁ, আপনি এখন তাদেরকে ধরতে এইভাবে না, চোর পুলিশ করে না, আপনি কালচারটা তৈরি করতে হবে। আপনি যদি এখন খেয়াল করে দেখেন, এই যে ডিভাইস কেন্দ্রিক যে ধরাধরি বিষয়টা, এটা ম্যাক্সিমাম বাংলাদেশি কোম্পানিগুলোর মধ্যে। আপনি যদি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি চিন্তা করেন, সেই কোম্পানি থেকে আসলে ডিভাইস কেন্দ্রিক এরকম ট্র্যাকিং আছে আমার জানা মতো এখন আমি জানি এক্স্যাক্টলি না। আমার এই ব্যাপারটা জানা নাই। আমারও জানা মতো এখন পর্যন্ত আমি দেখি নাই। বাংলাদেশি কোম্পানিগুলো আছে, কিন্তু আমি মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে এই কালচারটা দেখি নাই, থাকলে হয়তো খুব রেয়ার। এখন ব্যাপারটা হলো যে আপনি এমন একটা প্রসেস ডেভেলপ করতে পারেন যেন একটা জবাবদিহিতার মধ্যে আসে। না, আপনি একটা কালচার শব্দ ব্যবহার করেছেন, Right. যে একটা কালচার অল্টারনেটিভ হিসেবে একটা কালচার ডেভেলপ করা যায়। এটা কেমন কালচার হলে আমাদের আর ডিভাইস ট্র্যাকিং এর প্রয়োজন নাই? আমি ধরেন একটা উদাহরণ বলি। আমার ট্রেনিংয়ে ধরেন ট্রেনিংয়ে মানুষ যখন জয়েন করে তারা তো অবশ্যই মোবাইল টিপাটিপি করবে, খুব স্বাভাবিক, পাশাপাশি গসিপ করবে, আবার একটা ব্রেক দিলে আসতে দেরি করে। সো আমরা একটা খুবই মজার প্রসেস ডেভেলপ করছি। কীরকম? আমরা ট্রেনিংয়ে গিয়ে প্রথম বলি যে ভাই আমার একটা অপশন আছে, সেলিব্রিটি অপশন, কে কে হবেন সেলিব্রিটি? সবাই হাত তোলে, ইয়াস আই ওয়ান্ট টু বি এ সেলিব্রিটি, কারণ সেলিব্রিটিটা খুবই অ্যাটেনশন সিক করে। তাই আমি বললাম যে হ্যাঁ, সেলিব্রিটি হওয়ার দুটো অপশন, আপনি যদি হতে চান ওয়েলকাম। প্রথম অপশনটা হচ্ছে আপনার হাতে থাকা যে মোবাইলটা, এটা যদি বেজে ওঠে এবং আপনি যদি মোবাইলে এখানে টিপাটিপি করেন, কথা বলেন এবং সাইড টক করেন, তাহলে আপনিই হবেন একজন সেলিব্রিটি। সেলিব্রিটি আমাদের মাঝে দেখলেই আমরা সবাই মিলে ওনার জন্য দেবো করতালি, এবং উনি আমাদেরকে এরপরে চকলেট খেতে দিয়ে দেবেন 50 টাকা। সবার মধ্যে একটা হাসির রোল পড়ে যায়, আরে এর কি নেগেটিভ কথাবার্তা। তা আমি বললাম যে ইয়াস, এটা হলো ফার্স্ট। সেকেন্ড, সেলিব্রিটি হওয়ার সুযোগ হচ্ছে যে আমরা নির্দিষ্ট সময় আপনাকে ব্রেক দিব। তো আপনি যদি এখন ব্রেক পিরিয়ডে সঠিক সময় না আসেন, হতেই পারে, কারণ সেলিব্রিটি মানুষ একটু দেরিতেই আসে। তো আপনি যখন দেরিতে ঢুকবেন তখন সবাই মিলে আপনার জন্য আমরা হাততালি দেবো, এবং আপনি পার মিনিটে আমাদেরকে 20 টাকা করে দিয়ে দেবেন চকলেট খেতে। পার মিনিট? পার মিনিট। এবার তো এটা নিয়ে একটা হাসির রোল পড়ে যায়। তো এরপরে আমরা প্রশ্ন করে বলেন কে কে হবেন সেলিব্রিটি? বলে না না, এই সেলিব্রিটি তার হবো না। এখন কেউ আর হাত তোলে না। এবং মজার ব্যাপার, হোল দ্য ট্রেনিংয়ে এটা নিয়ে এত ফানের মাধ্যমে চলে, খুব রেয়ারলি আমরা সেলিব্রিটি পাই। ধরেন আমি 50টা ট্রেনিং করালে হয়তো একটা ট্রেনিংয়ে একজন সেলিব্রিটি পাইছি। তো এই যে আমি একটা প্রসেস ডেভেলপ করলাম ফান করে, দিস ইজ কল্ড কালচার। না, কিন্তু এখানে আবার একটা প্র্যাকটিসও আমি দেখি। ফর এক্সাম্পল, যে কোনো একজন সেলস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে ধানমন্ডি এরিয়াতে, উনি ধানমন্ডি লিখে বসে সারাদিন কাটিয়ে বিকেলে গিয়ে রিপোর্ট করছেন, এমন প্র্যাকটিস আমরা দেখি। সো এই ডিভাইস ট্র্যাকিং কি আসলে কোম্পানি বাধ্য হয়ে করছে, নাকি আপনার মনে হচ্ছে এটার অল্টারনেটিভ কিছু আছে? আমি এক্স্যাক্টলি এই পয়েন্টটাতে জানতে যাচ্ছি। আমি আপনার সাথে একেবারে একমত। এখন দেখেন, একটা ছেলে সে তার কাজ রেখে আরেকটা জায়গায় চলে যাচ্ছে, এখন সেইটার রুট কজ কি, কেন সে যাচ্ছে? তার মানে সে তার কাজের প্রতি কিন্তু ডিসএঙ্গেজড, সে কাজটাকে পছন্দ করতেছে না। হতে পারে সে তার ওই কোম্পানি পছন্দ করছে না, হতে পারে কোয়ালিটি পছন্দ করছে না, হতে পারে বসের বিহেভিয়ার পছন্দ করছে না, হতে পারে তার ফ্যামিলিয়াল কোনো একটা ঝামেলা চলতেছে। আই রাইট? তো যদি এরকমটা হয়, আপনি না এটার আগে রুট কজ খুঁজে বের করবেন যে কেন এরকমটা হচ্ছে। এখন আপনি সেটা না করে আপনি একটা ডিভাইস ধরাই দিলেন। তো ডিভাইস ধরাই দিলে তো আপনি হয়তোবা সাময়িক উপকৃত হচ্ছেন, কিন্তু লং রানে তো এটা আপনি রিয়েল উপকৃত পাচ্ছেন না। এখন ধরেন আপনার মাথা ব্যথা হয়েছে, এখন মাথা ব্যথা হলে কি আপনি ধুম করে মাথার কেটে ফেলবেন কিনা, বা মাথার মধ্যে এমন কোনো একটা ডিভাইস বসে দিবেন কিনা? আপনি তো কী করবেন যে আমার মাথা ব্যথা কেন হচ্ছে, ওকে একটা মেডিসিন খাই, কিন্তু দেখলাম যে বারবারই মাথা ব্যথা হচ্ছে, তাহলে তো শুধু ওই মেডিসিনদের হচ্ছে না, এটার আপনার রুট কজ বের করতে হবে কেন মাথা ব্যথাটা হচ্ছে। হতে পারে যে তার মাথার মধ্যে একটা ব্রেন টিউমারের মতো কিছু একটা হয়ে গেছে, দেন আপনি ব্রেন টিউমারের জন্য কী কী করণীয় সেই অনুযায়ী আপনাকে আগাইতে হবে, রাইট? কিন্তু আপনি দিনের পর দিন ওই যে প্যারাসিটামল খেয়ে যাচ্ছেন, কিন্তু মাথা ব্যথা তো ভালো হচ্ছে না। যারা ডিভাইস ট্র্যাকিং করছেন, আপনি যদি তাদেরকে দেখেন, ডিভাইস ট্র্যাকিং করার পরেও তো প্রচুর পোলাপান অ্যানালিসিস করতেছে, রাইট? তাহলে সেটা কেন করছে? সো আমাদের রুট কজটাকে খুঁজে বের করতে হবে যে আসলে কেন এরকমটা হচ্ছে।
ডিভাইস ট্র্যাক করে একজন মানুষের কাছ থেকে প্রকৃত অর্থে তার বেস্ট আউটপুট নেওয়ার কোনো সম্ভাবনা নাই, বিকজ সে কোম্পানিকে ট্রাস্ট করে না, বসকে ট্রাস্ট করে না, কারণ সে ফিল করে ওনারা আমার বিশ্বাস করে না, আমি ওরা বিশ্বাস করবো কেন? এটা তো একটা ভাইস ভার্সা জিনিস, রাইট রাইট। তাই না? আপনি ধরেন আপনার একটা পছন্দের ফ্রেন্ড, সবসময় কি আসলে সেলসই দেয় নাকি এর পেছনে প্রোডাক্টের কোয়ালিটি ফ্যাক্টর থাকে, মার্কেটিং এর ফেইলিয়ার ফ্যাক্টর থাকে? এখানে যদি আপনি আমাকে বলেন, আমি এক্ষেত্রে বলবো যে আপনার একটা জায়গায় অনেকে বলে যে সেলস কি আসলে প্রোডাক্টের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। প্রোডাক্টের কোয়ালিটি হচ্ছে একটা পার্ট, ইয়াস, এটা হয়তো আপনাকে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ দিবে বা ভ্যালু অ্যাড করবে, বাট নট একমাত্র। যদি সেরকমটাই হইতো তাইলে স্বর্ণের থেকে তো বেশি কোয়ালিটি সম্পন্ন কিছু নাই, তাই না? তো এখন 916 22 ক্যারেটের স্বর্ণ, যদি যেটার মধ্যে 916 খোদাই করা আছে, এটা পৃথিবীর যে কোনো জায়গায় দিলে তো বিক্রি করার কথা। তো আপনি যদি এখন একটা বড় ধরেন নিউ মার্কেটে যান, এখানে তো 20-30টা জুয়েলারি শপ আছে, সব দোকান কি সমান বিক্রি করে? না। তাহলে কেন করে না? ওর তো প্রোডাক্টের কোয়ালিটি আছে, কেন হচ্ছে না? তাহলে কোন জায়গায় চ্যালেঞ্জ? কোথায়? বিহেভিয়ারের চ্যালেঞ্জ, আতিথেয়তার চ্যালেঞ্জ, সার্ভিসের চ্যালেঞ্জ, তার মানসিকতার চ্যালেঞ্জ, আমি যে তার কাছে বিক্রি করবো সেই মেন্টালিটিতে চ্যালেঞ্জ। প্রোডাক্টের কোয়ালিটি হচ্ছে সেলসের জন্য একটা পার্ট মাত্র, বাট এর থেকে বড় পার্ট হচ্ছে আমি চাই কিনা, আমার মানসিকতাটা আছে কিনা। আমি যদি চাই এটা বিক্রি করব, আমি মাটি দিলে মাটি বিক্রি করতে পারবো, এইরকম যদি আমার একটা মানসিক বা অ্যাগ্রেসিভনেস থাকে ওইটা করার জন্য, দেন বিষয়টা অন্যরকম ঘটে। না, একটু চমৎকার পয়েন্ট বললেন। এখন আমরা দুই ধরনের সেলস দেখি নর্মালি ব্রডার অ্যাঙ্গেলে। একটা হচ্ছে বিজনেস টু বিজনেস, লাইক আমি কোনো একটা বিজনেসের সাথে ডিল করছি যখন, বা যখন আমি সরাসরি কোনো একটা কাস্টমারের সাথে ডিল করছি। সো বোথ দ্য কেস কি সেম অ্যাপ্রোচ হবে নাকি হলো সেলসের ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মুলা আছে সাকসেসের জন্য? ভেরিয়েশন আসবে, বিকজ B2B এবং B2C দুইটা তো আসলে ডিফারেন্ট চ্যানেল। এখানে 80-85% আপনার বিষয়গুলো হয়তো বা সেম থাকবে, কিন্তু 10-15% আর 15-20% একটু কাস্টমাইজড হবে। কারণ সেলস যদি আমরা চিন্তা করি, এর ফান্ডামেন্টাল বিষয়গুলো কিন্তু সেম। লাইক একজন মানুষের সাথে কমিউনিকেশন যদি আপনি চিন্তা করেন, ডিল ক্লোজিং চিন্তা করেন, তারপরে তার কাছে প্রেজেন্টেশন, আমার মাইন্ডসেট, আমার নিয়মিত ফলো আপ, এগুলো কিন্তু অলমোস্ট সেম। তাহলে পার্থক্যটা কোথায় হবে? এখন B2B যিনি, এনার বিষয়টা হচ্ছে আমি কিনবো যখন, তখন কিন্তু আমার মেন্টালিটি থাকে একরকম, আর যে হচ্ছে কনজিউমার ডিরেক্ট, তার কাছে অন্যরকম। কারণ কনজিউমার দেখতে চায় হচ্ছে ডাইরেক্ট এফেক্ট, তার কাছে সেই জিনিসটাকে উপস্থাপন করতে হয়। এই জায়গাটার কাস্টমাইজেশন আনা খুব জরুরি। এক্সাম্পল, যে আমি যদি ধরেন একটা আইফোনের ক্রেতা হই, আমি তো কনজিউমার। সো এখন আমি আইফোনটা যখন কিনবো, আইফোনটা আমার কাছে কেন অন্য ফোনের তুলনায়, লাইক স্যামসাং বা অন্য ফোনের তুলনায় কেন আইফোনটা আমার কাছে বেস্ট, যিনি কাস্টমার সার্ভিসে আছেন অথবা যে লোকটা বিক্রি করবে, সে কিন্তু আমার এন্ড ইউজার কী কী সুবিধা হবে সেটা তুলে ধরবে। ওই জায়গাটা আমার দরকার। অন দ্য আদার হ্যান্ড, এবার যে রিটেলার বিক্রি করতেছে সে তো B2B। তো এখন একজন আইফোনের যে বিক্রেতা, সে যখন রিটেলারের কাছে আবার তুলে ধরবে, ওই B2B অ্যাসপেক্টে সে দুইটা জিনিসকে তুলে ধরতে হয়। এক, কনজিউমারের কোন কোন জায়গাটা তার বেনিফিট হবে, অ্যাট দ্য সেম টাইম বিং এ রিটেলার, সে কী কী বেনিফিট পাবে ওভার টু আদার্স যে মোবাইলগুলো আছে সেগুলোর তুলনায়। তার মানে B2Bর ক্ষেত্রে আমার দুইটা অ্যাসপেক্টকে কভার করতে হয়। আমার নিজের কী লাভ হবে, অ্যাজ এ কনজিউমার কী লাভ হবে। অন দ্য আদার হ্যান্ড, B2Cর ক্ষেত্রে কনজিউমারের বেনিফিটটা তুলে ধরলেই বিক্রি করাটা সহজ হয়। সো B2Bতে যদি কেউ ভালো করতে চায়, আমি পার্সোনালি B2B বিজনেস করি, দ্যাটস আমি জেনে নিচ্ছি যে B2B বিজনেসে যদি কেউ সেলসে ভালো করতে চায়, সেক্ষেত্রে কি কি স্টেপস তার ফলো করা উচিত? B2B বিজনেসে ভালো করতে চাইলে তার অনেকগুলো জিনিস থাকা খুব জরুরি। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস। সো ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস কি, আমি যদি আপনাকে সহজে একটু বলি, ধরেন আমার হাতে যে এশিয়া পোস্টের একটা মগ, এটা কি কালারের মগ? হোয়াইট। হোয়াইট। আপনি বলছেন সাদা, রাইট? সো সাদার তো আসলে অনেকগুলো ভেরিয়েশন আছে। আমরা জানি বকের কালার সাদা, হ্যাঁ, দুধের কালার সাদা, আকাশের কালার সাদা, কাপড়ের কালারও সাদা, ভাতের কালার সাদা। এটা কোন সাদার কথা বলছেন আপনি? কোন সাদা এটা? এটা মানে ডিফিকাল্ট, ওই এটার সাথে কম্পেয়ার করে বলাটা ডিফিকাল্ট।
এটা বক্সাদা, নর্মাল নর্মাল সেন্সে সাদা, দুধ সাদা আর বক্সাদা, দুধ সাদার মতোই লাগে মনে হয়। দুধ সাদা, ওকে, দুধ সাদা। তার মানে এই যে আপনি সাদাটাকে আগে বলতেন সাদা, হ্যাঁ আজকের পর থেকে এটা দেখলে যদি আপনি বলেন ইটস এ মিল্কি হোয়াইট, হ্যাঁ, তবেই আপনি একজন ক্রিটিক্যাল থিঙ্কার। তার মানে আপনি একটু অ্যানালাইসিস করে, কিছুটা অ্যানালাইসিস করে আপনি বলছেন। সো আমরা যারা বিটুবিতে কাজ করি তাদেরকে এরকম অ্যানালাইটিক্যাল হইতে হবে। ক্রিটিক্যাল থিঙ্কাররা খুবই অ্যানালাইটিক্যাল হয়। তো অ্যানালাইসিসগুলো কিসে কিসে করবে? অ্যানালাইসিস করতে হবে তার প্রোডাক্ট নিয়ে কম্পিটিটরের সাথে, অ্যানালাইসিস করতে হবে তার সার্ভিস নিয়ে কম্পিটিটর সার্ভিসের সাথে, অ্যানালাইসিস করতে হবে ওই বিজনেস পার্সনের স্ট্রেংথ, অপরচুনিটি কী কী আছে, তার সাথে কারা বিজনেস করছে, এই বিষয়গুলো নিয়ে। সো এই অ্যানালাইটিক্যাল থটস খুব লাগবে, যেটা ক্রিটিক্যাল থিঙ্কারদের থাকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তার প্রেজেন্টেশন স্কিলস অনেক ভালো থাকতে হবে। বিকজ প্রেজেন্টেশন স্কিলস এই জন্যই ভালো থাকতে হবে, মানুষ মানে কথার মাধ্যমেই আসলে বেশি ইনফ্লুয়েন্সড হয়। সো এই কথাগুলো আবার অনেকে বলতে চাপাবাজি, না চাপাবাজি করে বললে হবে না, এক একজন কাস্টমার এক একভাবে আকৃষ্ট হয়। ধরেন এই মগটাই আমি যখন আপনার কাছে প্রেজেন্ট করবো অ্যাজ এ বিজনেস পার্সন, তখন কিন্তু আমি একটা পজিশনিং করব। আবার আমি যখন একটা স্টুডেন্টের কাছে গিয়ে বলবো, তখন কিন্তু আবার আরেকটা পজিশনিং করব। এটাই যখন আমি একজন রিক্সা ড্রাইভারের কাছে যাব, তখন কিন্তু আমার একটা ডিফারেন্ট পজিশনিং হবে। তো বিটুবিতে এই পজিশনিংটা প্রেজেন্টেশনের মাধ্যমে করাটা বাধ্যতামূলক। কারণ বিটুবি এরা অনেক মানে খুবই টেকনিক্যালি অনেক সাউন্ড হয় ওই কাস্টমারগুলো, কারণ সে তো একজন ব্যবসায়ী, তো একজন ব্যবসায়ীর কাছে আপনি বিক্রি করতে যাচ্ছেন। সো আপনাকে ওনার থেকে মিনিমাম 2-3 গুণ বা 4 গুণ বেশি ট্যালেন্ট হতে হয়। তো ট্যালেন্ট হতে গেলে আপনি এই যে অ্যানালাইসিস করে কোন জিনিসটা তার জন্য সুইটেবল, কোনটা তার ডিমান্ড ফুলফিল করবে, সেটা অনেক ইম্পর্টেন্ট। সো এখানে আমি অলওয়েজ একটা বইকে রেফার করি, মিস্টার কেনান নামক এক ভদ্রলোক, উনি একটা বই লিখেছেন গ্যাপ সেলিং, GAP, গ্যাপ। সো গ্যাপ সেলিংয়ে 4টা স্টেপসের মাধ্যমে কিভাবে প্রেজেন্টেশন দিতে হয় সেরকম একটা বিষয় আছে। ধরেন একজন বিজনেস টু বিজনেসে বিক্রি করতে গেলে প্রথমে তার সাথে কথা বলে জানতে চাও যে তার এই মুহূর্তে বিজনেসে কী অবস্থা, কোথায় সে চ্যালেঞ্জ ফেস করছে, ওই চ্যালেঞ্জের জন্য তার কোন জায়গায় বিজনেস কমে যাচ্ছে, এবং সেই যে কমে যাচ্ছে তখন যে বললো যে এটার ইম্প্যাক্টটা কি, ধরেন সেই ইম্প্যাক্টটা মান্থলি 1 লাখ টাকা কমে যাচ্ছে, অথবা 1 লাখ টাকা সে বেশি পাইতে পারতো, মানে কোন ইম্প্যাক্টটা কোয়ান্টিফাই করা, এবং সেই কোয়ান্টিফাই ইম্প্যাক্টকে আপনার প্রোডাক্ট দিয়ে কিভাবে আপনি ফিল আপ করতে পারছেন, দেন আপনার প্রোডাক্টকে সেখানে সামনে আনতে হবে। এর আগে আপনি প্রোডাক্ট সামনে আনলে লাভ নাই। সবসময় কি প্রোডাক্ট আসলে সেলসটাকে লিড করে, না কখনো কখনো রিলেশনশিপ বা হচ্ছে তার সাথে প্রপার আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেলে সেলসটাকে জেনারেট করা সহজ হয়ে যায়? এখন পর্যন্ত রিলেশনশিপ নাম্বার 1 সেলসের ক্ষেত্রে। এখন পর্যন্ত প্রোডাক্ট কিছু কিছু জায়গায় এগিয়ে থাকে, বাট বেশিরভাগ ক্ষেত্রে এখন পর্যন্ত রিলেশনশিপ। দেখেন, আমি যদি ফার্মাসিউটিক্যালস একটা উদাহরণ বলি আপনাকে, ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোতে এতটাই টাফ কম্পিটিশন। ধরেন একজন ডক্টর কোনো একটা পেরিফেরি লেভেলে সে হয়তো বা প্র্যাকটিস করতেছে, প্রতিদিন 50 থেকে 60 জন রুগী দেখে। তো এই কোম্পানি, এই ডাক্তারের কাছে মিনিমাম 10 থেকে 15টা কোম্পানি বিভিন্নভাবে তার কাছে এঙ্গেজড, সেটা ফাইন্যান্সিয়ালি হোক, কোনো গিফট দিয়ে হোক, বিদেশে পাঠায় হোক, অন্য কোনোভাবে হোক, সার্ভিস দিয়ে হোক। তো এই যে 10-15টা কোম্পানি তাকে বিভিন্নভাবে সার্ভিস দিচ্ছে, তো ডাক্তার তো এই 10-15টা কোম্পানিকে ইকুয়াল লিখছে না, ইভেন যে বেশি দিচ্ছে তাকে যে বেশি লিখছে সেটাও হচ্ছে না। তাহলে পার্থক্যটা কোথায় হয়ে যায়? তখন দেখি যে আমরা পার্থক্যটা হয় যে যেই কোম্পানির রিপ্রেজেন্টেটিভের সাথে অথবা ওই কোম্পানির ম্যানেজারের সাথে ওই ডাক্তারের রিলেশনশিপটা খুব ভালো, বন্ডিংটা ভালো, সেই কোম্পানিটা সে বেশি লিখতেছে। তার অবচেতন মনে তার চেহারাটার সামনে বাসে, সেই জন্য তারটা বেশি প্রেসক্রিপশন লিখে দেয়। তো এখান থেকে জাস্ট আমি একটা জায়গায় কনক্লুশন আসতে পারি, সেটা হচ্ছে রিলেশনশিপের কারণে বিক্রিটা আসলে অনেক বাড়ে। সো রিলেশনশিপ বাড়ানোটা খুব জরুরি। আপনি একটা শব্দ ব্যবহার করেছেন গিফট। তো এই মেডিকেলে আমরা এটা খুব দেখি যে ডক্টরদেরকে প্রচুর গিফট দেওয়া হয় ঔষধকে প্রমোট করার জন্য। সো এই মেডিসিনকে সেল বাড়ানোর জন্য ডক্টরকে গিফট দেয়া, এটা কি আসলে ইতিবাচক কোনো প্র্যাকটিস? এটার কি কোনো বিকল্প হয় না? থ্যাংক ইউ, খুবই সেন্সিটিভ প্রশ্ন। বাংলাদেশের একটা ওপেন সিক্রেটস হচ্ছে এরকম যে ডক্টরদেরকে বিভিন্ন রকম সার্ভিসের আওতায় আনতে হয়। এখন সার্ভিসের মধ্যে অনেকগুলো ধরন আছে, গিফট তার মধ্যে একটা ধরন,
অনেকে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনও করে, অনেকে বিদেশে পাঠায় ডাক্তারদেরকে, অনেকে এর বাইরে আরও অনেক কিছু করে। তো আদর্শগতভাবে এটা সঠিক না। বিদেশে যদি আমরা উন্নত দেশগুলো চিন্তা করি, ওই সকল দেশগুলোতে এই প্র্যাকটিসটা একেবারেই নাই। সেখানে কি আছে, একজন ডাক্তারকে তার উন্নত পড়াশোনার জন্য বা উচ্চতর পড়াশোনার জন্য তাকে বিদেশে পাঠাতে কোনো সায়েন্টিফিক সিম্পোজিয়ামে সে অ্যাটেন্ড করবে, সেইখানে কোম্পানিগুলো স্পন্সর করে। এটা লজিক্যাল প্র্যাকটিস, বিকজ এটা করলে ডাক্তার শিখে এসে বাংলাদেশকেই বা ওই দেশকেই কন্ট্রিবিউট করবে, তার একাডেমিক জার্নিতে সেখানে কন্ট্রিবিউট করে। উন্নত বিশ্বগুলোতে সায়েন্টিফিক সেমিনার করে প্রচুর, যে নতুন কোনো একটা এক্সাম্পল এআই আসছে এখন, তো এআই ডাক্তাররা প্রতিদিন কীভাবে ইউজ করবে, এটা বড় বড় কোম্পানিগুলো বড় বড় হোটেলগুলোতে বিদেশ থেকে বড় ট্রেনার এনে বা বড় ডাক্তার যারা এটা প্র্যাকটিস করে তাদেরকে এনে এটাকে আবার ট্রেনিং করায় লোকাল ডাক্তারদেরকে। এই প্র্যাকটিসটা ইথিক্যাল, কিন্তু অন্যগুলো আনইথিক্যাল। এখন এই আনইথিক্যাল প্র্যাকটিসগুলো বাংলাদেশে হয়ে আসছে, এবং এটার মধ্যে একটা বাংলাদেশে কোম্পানিগুলো একটা ট্র্যাপে পড়ে আছে, ডাক্তারগুলো একটা ট্র্যাপে পড়ে আছে। এইটার বড় সাফারার হচ্ছে যারা রিপ্রেজেন্টেটিভ তারা, কারণ তারা এটার জন্য অনেক সাফার করে। তো এইটা আমাকে যদি বলেন যে বন্ধ করা দরকার, তো বন্ধ করতে গেলে এখানে আসলে ড্রাগস কন্ট্রোল যারা করি আমরা, ডিজিডিএ বলি আমরা, সো ড্রাগস, সেখান থেকে এটার একটা সলিড আইন করে এবং এই আইনের এক্সিকিউশনটা করতে হবে, যে একটা কোম্পানি একজন ডাক্তারকে কি দিতে পারবে কি দিতে পারবে না, এরকম একটা আইন তৈরি করা, এবং সেই আইনটাকে আবার মনিটরিং করা। যদি মনিটরিংয়ে এমনও কোনো একটা প্যানালাইজ সিস্টেম রান করা, যে কোনো কোম্পানি যদি করে ওই কোম্পানির অ্যাটলিস্ট কোনো একটা জায়গায় জরিমানার সিস্টেম চালু করা, এরকম যদি একটা সিস্টেম করা যায়, তখন বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি অনেক কন্ট্রিবিউশন হবে এটার কারণে। ডাক্তাররা নিজেরা বেনিফিটেড হবে, কোম্পানিগুলো বেনিফিটেড হবে, সবচেয়ে বড় বেনিফিটেড হবে যে আমরা যারা সাধারণ মানুষ। কারণ অনেক সময় সাধারণ মানুষরা এখানে কিছুটা হলেও অতিরিক্ত ট্রিটমেন্টের শিকার হই। অতিরিক্ত ট্রিটমেন্ট মিনস আমার হয়তো বা একটা মেডিসিন লাগবে না, মেবি ডাক্তাররা সেখানে হয়তো অ্যান্টিবায়োটিক লিখে না, কিন্তু একটা হয়তো ভিটামিনস লিখে দিচ্ছে, ওইটা হয়তো না লিখলেও চলতো। এরকম কিছু কাজ হয়, আমি বলছি না সবাই করে, বাট কিছু কিছু হয় যেটা আসলে রক্ষা পেতে পারে। একটু আগে আমরা যে আলোচনায় ছিলাম, এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, সেটা হচ্ছে ফর এক্সাম্পল যে কোনো একটা কোম্পানির হয়ে ডক্টরের সাথে একটা ভালো রিলেশন হলো একজন রিপ্রেজেন্টেটিভের, সো অন্য ভিন্ন আরেকটা কম্পিটিটর কোম্পানি হয়তো এই রিপ্রেজেন্টেটিভকে তার অনবোর্ড করার চেষ্টা করবে তার টিমে। সো সেক্ষেত্রে তো ফার্স্ট যে কোম্পানিতে বর্তমানে সে আছে, এই কোম্পানি তো লুজার হবে। সো এই কোম্পানির ক্ষেত্রে আসলে এই রিপ্রেজেন্টেটিভকে ধরে রাখার জন্য কি কি পলিসি আসলে গ্রহণ করা উচিত? মানে সহজ কথায়, আমি তো তাকে ট্রেন আপ করছি, বা এই যে আজকের যে রিলেশনটা, এটা তো আমার গিফট দিয়ে হয়েছে, আমার ইনভেস্টমেন্টে হয়েছে। অ্যাবসলিউটলি। এই রিটেনশনের আসলে ওয়েটা কি? এখানে একটা কমন প্র্যাকটিস, আমি তো এটার উপরে আসলে পিএইচডি করেছি, রাইট, দ্যাটস রাইট। তো এটার উপর পিএইচডি করা, যে মানুষ কেন এত চাকরি ছাড়ে, কেন আরেকটা কোম্পানিতে গিয়ে চলে যাচ্ছে। তো এখানে বাংলাদেশের কমন অ্যাসপেক্টে আমরা যেটা দেখি যে আসলে যাচ্ছে অনেকগুলো কারণ। তার মধ্যে প্রথম কারণটা হচ্ছে তার ফার্স্ট লাইন ম্যানেজার। তো এখন এই লোকটাকে ধরে রাখতে হলে আসলে ওই যেমনি ম্যানেজার, তার এই লোকটার সাথে অনেক ভালোভাবে বিহেভিয়ার, তাকে বিভিন্ন রকম সুযোগ সুবিধাগুলো দিতে হবে। তো সুযোগ সুবিধাগুলো কি? বাংলাদেশে আমি একটা সার্ভে করেছিলাম একবার, প্রায় আপনার 7,500 থেকে 8,000 মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ওই সার্ভেতে অংশগ্রহণ করেছে। তো ওনাদেরকে আমরা একটা প্রশ্ন করেছিলাম যে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কেন চাকরি ছাড়ে, আপনার মতে 3 থেকে 5টা কারণ লেখেন। তো ওনারা 3 থেকে 5টা কারণ লিখেছে। তো আমি পরবর্তীতে এটা যখন সামারাইজ করেছি, তখন দেখেছি প্রথম কারণটাই আসছে ছুটি না পাওয়া। ফার্মাসিউটিক্যালসের একবারে এটা একটা ক্যান্সার টাইপের অর্থে কোম্পানিগুলো কেন যেন লোকজনকে না ছুটি দিতে চায় না। সো যখন ধরেন একজন পারফর্মার, যে আমি যদি আমার কথা বলি, ধরেন আমি যখন জব করেছি এজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তখন আমি খুব তুখোর পারফর্মার ছিলাম। তুখোর মানে তুখোর। সো আমার অন অ্যাভারেজ আপনার 146, 170 এরকম আমি পার্সেন্টেজে অ্যাচিভ করতাম। তো ওই সময় আমি প্রতি সপ্তাহে অনেক সময় দেখা যেত যে আমি বাংলা ছবি দেখতাম। ধরেন আমার একদিন আজকে সারাদিন বাইরে মার্কেটে কাজ, আমি এসে, আমি এবং আমার একটা ফ্রেন্ড ছিল, ও এখন আমেরিকাতে আছে, মাইনুদ্দিন, ও তখন একমিতে কাজ করতো। তো আমরা দুজন মিলে মুভি দেখতাম, ওর আর আমার একসাথে বাইরের ট্যুর থাকতো। তো এখন আমি যে সন্ধ্যায় এসে 2-3 ঘন্টার জন্য রেস্টে যাচ্ছি বা ছুটিতে যাচ্ছি, আর আমার বস যদি আমাকে এটা অ্যালাউ না করতো, তাহলে কিন্তু আমি এটা করতে পারতাম না।
সো এই যে আমি এটা করেছি, এটা আমার বস অ্যালাউ করেছে দেখে, এখন যে পারফর্মার সে চায় যে আমার বস আমাকে আমার প্রয়োজনে কিছু কিছু ফ্যাসিলিটিস দেখ, যেটা অফিসিয়াল নর্মসের মধ্যে, এমন না যে খুবই অ্যাবনর্মাল কিছু তারা চায়। সেকেন্ড ওয়ান হচ্ছে যে ওই পারফর্মার সে খুবই ডিমোটিভেটেড হয় যদি সে তার সঠিক সময় প্রমোশনটা না পায়। তো বাংলাদেশে কিছু কিছু কোম্পানি এখনো তেলের মাধ্যমে প্রমোশন দেয়। একদম ক্লিয়ার না, আমি আরেকটু যদি এক্সপ্লেইন করতেন এটা। তেলের মাধ্যমে প্রমোশন মিন্স হচ্ছে যে এখনো দেখবেন কর্পোরেট কোম্পানিগুলোতে অথবা যে কোনো বড় বড় কোম্পানিগুলোতে তেল মেরেই প্রমোশনটা পাচ্ছে, মানে বসের সঙ্গে বা তার উপরের সঙ্গে যার সঙ্গে খুব ভালো সম্পর্ক তাকে মাঝে মধ্যে খাওয়ায়, বাড়ি থেকে না মাছ দেয়, কিছু একটা কিনে দেয়, ঈদ আসলে তাকে একটা শার্ট কিনে দিল, এই সমস্ত কাহিনিমানি করে যে পোলাপানগুলো তাদেরকে কোনো না কোনোভাবে সাইড কাটে উপরে উঠায় ফেলে। এই যে অযোগ্যদেরকে আপনি প্রমোশন দিচ্ছেন, যখনই কোনো একটা অযোগ্য লোক প্রমোশন পায় তখন যোগ্যতা সম্পন্ন যে ব্যক্তিটা পারফর্মার সে তখন খুবই খুবই ডিসহার্টেড হয়। এইটা একটা বড় কারণ কোম্পানি সুইচ করার। এর এই সুযোগটাই তখন আরেকটা কোম্পানি নিয়ে নেয়, রে ভাই তুমি তো এবার প্রমোশন হওয়ার কথা ছিল, হলো তুমি আমার কোম্পানিতে আসো, 3 মাস কাজ করো, তোমার আমি উঠে দিব, অথবা আসো তোমাকে আমি এত টাকা বেতন বাড়াই দিব। খুব কম কলিগরাই বেতনের কারণে শিফট করে, সেই সংখ্যাটা কম, কিন্তু ম্যাক্সিমাম শিফট করে পরিবেশের কারণে আর সঠিক সময়ে মূল্যায়নটা না পাওয়ার কারণে। তো এই ক্ষেত্রে কোম্পানিগুলো তার ধরে রাখতে হলে সঠিক সময় মূল্যায়নটা করতে হবে তাকে, যে নেক্সট ক্যারিয়ারের ক্ষেত্রে যে প্রসিডিওরগুলো সেখানে যেন খুবই ট্রান্সপারেন্ট থাকে, সেই জিনিসটা মেনটেন করা খুব জরুরি। চমৎকার উত্তর দিয়েছেন আপনি, থ্যাংক ইউ। আমার আরেকটা ব্যাপার আমি জানতে চাই আপনার কাছ থেকে, যে আপনি ট্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ করেছেন, যেটা আপনারা মূলত কি নিয়ে কাজ করছেন এখানে? অ্যান্ড বাংলাদেশে আমরা অনেক প্র্যাকটিস দেখি যে অনেকে ইউটিউবে 2-4টা ভিডিও বানায়, অ্যান্ড হচ্ছে লাইক এমন অনেকে ছিল, অনেক হাইপ ওঠানো ট্রেনার ছিল বাংলাদেশে, এখন হয়তো মার্কেটে নাই। তারা কাইন্ড অফ হচ্ছে মোটিভেশন স্পিচ দিচ্ছে, কিন্তু অনেকেই তাদেরকে আবার অনেক বেশি পেমেন্ট দিয়ে হচ্ছে হায়ার করছে কর্পোরেট অনেক বড় বড় কোম্পানিগুলোতে। তো এই মোটিভেশন স্পিচ অ্যান্ড হচ্ছে ট্রেনিং এর যে জায়গাটা, অ্যান্ড রিসেন্টলি একটা ওয়ার্ড হচ্ছে ভাইরাল হয়েছে ইনফ্লুয়েন্সার, এই ডিফারেন্সটা আসলে কোথায়, অ্যান্ড আপনারা ট্রেনার্স অ্যাসোসিয়েশন কি করছেন, এটা যদি একটু একসাথে বলেন। অসংখ্য ধন্যবাদ, খুবই বড় প্রশ্ন। আমি একটু ভেঙে ভেঙে বলি। প্রথমে ট্রেনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, এটা আমরা 2024 সালের খুব সম্ভবত নভেম্বর মাসেই রান করি। সো এর আগে বাংলাদেশের ট্রেনার্সদেরকে নিয়ে একটা কমিউনিটি ছিল, এটার নাম হচ্ছে বোল্ড, বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং আমি ওইখানেও দীর্ঘদিন সার্ভ করেছি এবং লাস্ট আমি ওইটার এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলাম। তো বোল্ড হচ্ছে একটা ট্রাস্টি প্রতিষ্ঠান। তো ট্রাস্টি প্রতিষ্ঠান মানে ব্যক্তি মালিকানাধীন, ওইখানে যারা টপ টায়ারে যাবে সবাই ব্যক্তি থেকেই উঠবে, সদস্যরা হবে না, এটা নর্মস। তো আমার খুব ছিল যে না, আমরা এমন একটা অ্যাসোসিয়েশন করব যেখানে মেম্বাররা টপ টায়ারে যাবে, মেম্বাররাই প্রেসিডেন্ট হবে, মেম্বাররাই সেক্রেটারি হবে, মেম্বাররাই ডিসিশন নেবে। অন্য অ্যাজ লাইক অনেক অ্যাসোসিয়েশন আছে ওইরকম মনের অ্যাসোসিয়েশন করা। সো সেই প্রেক্ষাপট থেকে আমি প্রথমে এই অ্যাসোসিয়েশনটা করা যায় কি না এরকম অনেক ট্রেনারকে ইনভাইট করি, অনলাইনে প্রায় 76 জন ট্রেনার জয়েন করে, এবং সেখানে আমার আইডিয়াটা শেয়ার করি। করার পর ওনারা এগ্রি করলেন অনেকেই, এবং করার পরে অনেকে বোর্ডে আসলেন, এবং সেই বোর্ড থেকে আমরা পরবর্তীতে ট্রেনার্স অ্যাসোসিয়েশনটা ফর্ম করি। আমাদের মূল লক্ষ্যটাই ছিল যে বাংলাদেশে কোয়ালিটি সম্পন্ন ট্রেনার তৈরি করা। আমরা যদি মালয়েশিয়ার দিকে তাকাই, 4 কোটি মানুষ, 25,000 আছে অ্যাক্রিডেটেড, সরকারি অ্যাক্রিডেটেড ট্রেনার। আর বাংলাদেশে আমরা 20 কোটি মানুষ, 5,000 ট্রেনার আপনি খুঁজে পাবেন না। অ্যাক্রিডিটেশন তার পরের কাহিনী, মানে ভালো মন্দ মিলে 5,000 নাই। তো আমাদের প্রথম একটা মোটো ছিল যে আমরা ওই দিন 2030 সালের মধ্যে অ্যাটলিস্ট আর 10,000 ট্রেনার বানাইতে চাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ট্রেনাররা অনেক সময় ইনকাম জেনারেশনের ক্ষেত্রে একটু চ্যালেঞ্জ ফেস করে। সো সেই জায়গাটা তাদেরকে কিভাবে কন্ট্রিবিউট করা যায় বিভিন্ন প্রমোশনের মাধ্যমে, সেই জায়গাটা ট্রেনার্স কাজ করবে। থার্ড থিংস হচ্ছে ট্রেনাররা ভালো কন্টেন্ট পায় না, সো তাদের জন্য একটা কন্টেন্ট হাব রাখা, যেখান থেকে তার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকে শুরু করে আর্টিকেল, কেস স্টাডি সবগুলো সে নিতে পারবে। তো এরকম একটা মাইন্ডসেট থেকে বেসিক্যালি আসলে ট্রেনার্স করে, এবং আগামী 18 জুলাই আমরা একটা চমৎকার বাংলাদেশে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ট্রেনার্স কনফারেন্স করছি আর কি, যেটা খুবই কন্ট্রিবিউটরি। তো এটা হচ্ছে আমাদের ট্রেনার্সের মূল মোটো। এবার আসেন দ্বিতীয় যে ব্যাপারটা আপনি বললেন, মোটিভেশনাল স্পিকার, ট্রেনার এবং ইনফ্লুয়েন্সার, ফার ডিফারেন্স। আমরা ইদানিংকালে অনেকেই ইনফ্লুয়েন্সার বলি, বাট দে আর নট ইনফ্লুয়েন্সার, দে আর সিম্পলি ব্র্যান্ড প্রমোটার। তাহলে ইনফ্লুয়েন্সার আর ব্র্যান্ড প্রমোটারের মধ্যে পার্থক্যটা কোথায়? ইনফ্লুয়েন্সার হচ্ছে সেই ব্যক্তি যার ইনফ্লুয়েন্সের কারণে, তার ব্যক্তি একজন মানুষের ইনফ্লুয়েন্সের কারণে আরও 1,000 লোক, 1,00,000 লোক চেঞ্জ হবে। আমি যদি এরকম একজনকে ধরেন এখন বর্তমান সমাজে শায়েখ আহমদুল্লাহ, তো উনি যে কার্যক্রমগুলো করেন, ধরেন যে ওনার আসুনা ফাউন্ডেশন,
এটা দেখে কিন্তু অনেকে অনুপ্রাণিত হয়েছেন। এতে করে অনেকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে চেঞ্জ এনেছেন তার বিভিন্ন জায়গাগুলোতে। সো এই ব্যক্তিকে বলতে পারি আমরা ওয়ান কাইন্ড অফ ইনফ্লুয়েন্সার, যে কিনা এটা বলেন এবং ওইটা তার করে দেখাচ্ছেন। দুইটা বিষয় মেনটেন হচ্ছে, প্র্যাকটিসে আছে। আর ব্র্যান্ড প্রমোটার কি, যে কিনা ধরেন এখন আমি এশিয়া পোস্ট, সো এশিয়া পোস্ট নিয়ে আমি একটা খুব ভালো জিনিস বলে টলে এশিয়া পোস্টকে প্রমোট করলাম, মানুষ দেখে এটা উদ্বুদ্ধ হলো, মানুষ জানলো, দিস ইজ ব্র্যান্ডিং, ইটস নট ইনফ্লুয়েন্সার। এখন ট্রেনারকে, ট্রেনার ক্যান বি এ মোটিভেশনাল স্পিকার, ট্রেনার ক্যান বি এ ইনফ্লুয়েন্সার, ট্রেনার ক্যান বি এ প্রমোটার অলসো। সো একজন ট্রেনারের মধ্যে সবগুলো বিষয় আছে। ট্রেনার কে? ট্রেনার হচ্ছে সেই ব্যক্তি যিনি কিনা কোনো তার একটা জানা জিনিস এবং ভ্যালিডেট জানা জিনিস, নট যে আমি আমার মন গড়া বললাম, না, এটার কোনো একটা প্রুভ্যান বিষয় ঘটেছে, রিয়েল লাইফ কোনো কেস স্টাডি হয়েছে অথবা বড় ধরনের কোনো একটা রিসার্চ হয়েছে, ওই জানা কোনো একটা মেথড তার পার্টিসিপেন্টদের মাধ্যমে ট্রান্সফর্ম করতে পারবে ফ্যাসিলিটেশনের মাধ্যমে। আই রিপিট, সো ফ্যাসিলিটেশনটা কি, যে একজন পার্টিসিপেন্টের সাথে কথা বলে বলে তার ওপিনিয়ন নিয়ে এই ওপিনিয়নটাকে তার ব্রেনের মধ্যে ঢুকায় দেওয়া, এই যে ট্রান্সফরমেশনটা করবে সেই লোকটা হচ্ছে ট্রেনার। তাহলে মোটিভেশনাল স্পিকারকে, মোটিভেশনাল স্পিকার হচ্ছে সেই ব্যক্তি যে কিনা ধরেন কোনো একটা গল্প খুবই চমৎকার করে প্রেজেন্টেশন করে মানুষকে কানেক্ট করলো, এবং মোটিভেশনটা থাকে মানুষের খুবই শর্ট টার্ম জিনিস। ট্রেনারও সেই কাজ করে অনেক ক্ষেত্রে, মোটিভেশন দিয়ে থাকে, কারণ তার ট্রেনিংয়ের মধ্যে এমন কিছু গল্প চলে আসে যেটা কিন্তু পার্টিসিপেন্টকে মোটিভেট করে, কিন্তু একমাত্র কাজ না। সো একজন মোটিভেশনাল স্পিকার কখনোই একজন ট্রেনার হতে পারে না, বাট একজন ট্রেনার ক্যান বি এ মোটিভেশনাল স্পিকার, ক্যান বি অ্যান ইনফ্লুয়েন্সার, ক্যান বি এ ফ্যাসিলিটেটর। দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স। সো আপনি এআই নিয়ে কাজ করছেন বর্তমানে, আমি জানি যে ফার্স্ট টাইম আপনি বাংলাদেশে এআই ইন্টিগ্রেটেড লিডারশিপ, সেলস লিডারশিপ নিয়ে কাজ করছেন। সো এআই এর সাথে লিডারশিপটাকে কিভাবে ইন্টিগ্রেট করলেন, এটার আউটপুট আপনি কেমন পাচ্ছেন এই মুহূর্তে? থ্যাংক ইউ। দেখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো পৃথিবীতে আসে 2022 সালে নভেম্বরে, চ্যাট জিপিটি দিয়ে আমরা জানি, বাট তারও আগে 1956 সালে আসলে এটার মূল নামকরণটা হয়। দেন যখন 1997 সালে আমাদের তৎকালীন সময় যিনি দাবার চ্যাম্পিয়ন, তাকে হারিয়ে দিয়েছে মেশিন, তো তারপর থেকে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে মানুষের এতই কাজ শুরু হয়। তো আমি 2023 সালে এটা নিয়ে প্রচুর পড়াশোনা করি, 2023 সালে অনেক ট্রেনিং করি থ্রু অনলাইন, বাট 2024-এ আমি মালয়েশিয়াতে একটা 5 দিনের খুবই ইন্টেন্সিভ হাতে কলমে শেখার জন্য ট্রেনিং করি, প্রায় 5 লাখ টাকা দিয়েছি 5 দিনের জন্য, আসা যাওয়া থাকা খাওয়া তো এগুলো বাদই। তো ওটা দেওয়ার পরে আমার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করে, ওকে আমি এবার আমার এই এআইটাকে ট্রেনিংয়ের সাথে কানেক্ট করতে পারি। কারণ আমরা যা শিখাই, ধরেন আমি একটা মেথড শিখাই সেলসের লিডারদেরকে বা সেলসের মানুষদেরকে কমিউনিকেশনের জন্য, এর নাম হচ্ছে ডিস্ক। এটা একটা পার্সোনালিটি বুঝে মানুষের সাথে কথা বলার একটা স্টাইল, খুবই প্রুভেন একটা মেথড। তো এই যে ডিস্ক, মানুষ পৃথিবীতে সাধারণত 4 ধরনের হয়, ডমিনেন্ট হয়, ইনফ্লুয়েন্স টাইপের হয়, সোশ্যাল বা স্টিডি টাইপের হয়, আরেকটা হচ্ছে একটু ক্রিটিক্স টাইপের হয় বা কমপ্লায়েন্স প্রকৃতির পড়ি। সো এই যে 4টা ক্যাটাগরির মানুষ। তো ট্রেনিংয়ের মধ্যে সাধারণত প্রথমে আমরা হয়তো থিওরিটা পড়াচ্ছি, পড়ানোর পরে এআই এর থ্রুতে এবার আপনি ধরেন রিয়াজ ভাই, আপনার তো বিজনেস পরিমণ্ডলটা আলাদা, রাইট? আপনি একজন লিডার, এবং এর মধ্যে যদি আমি আবারও চিন্তা করি, আপনি একটা স্কুল মেনটেন করছেন, আপনি হচ্ছে ফুড ফ্লেভার, আপনি আলাদা একটা বিজনেস মেনটেন করছেন, এর বাইরে আপনার আরও ডিফারেন্ট বিজনেস আছে, আইটি বিজনেস আছে। তো এখন আইটি বিজনেসের কাস্টমাররা ওরা কিন্তু একরকম, ফুড ফ্লেভারের বিজনেসের কাস্টমার কিন্তু ডিফারেন্ট। এখন ফুড ফ্লেভার কাস্টমার, আমি ধরে নিই এক্স একটা কোম্পানি, ধরে নিলাম সেটা বেকার, যেটা একটা বড় বেকারি বাংলাদেশের, মিস্টার বেকার। তো মিস্টার বেকারের যে হচ্ছে পারচেজের লোক, আপনি ওই পারচেজের লোকটার ক্যারেক্টারিস্টিক্সগুলো জানেন, এবং আপনি চ্যাট জিপিটিতে বললেন যে মিস্টার বেকারের যিনি পারচেজের মানুষ, মিস্টার কামরুল, তিনি এইরকম। সো ডিস্ক প্রোফাইল মেনটেন করে আমি তার সাথে আজকে প্রেজেন্টেশনে যাব, কিভাবে কমিউনিকেট করলে আমার জন্য আরও বেশি ভালো হবে, তুমি আমাকে ওই রকম করে একটা গাইডলাইন দাও। তো চ্যাট জিপিটি তখন আপনাকে কিন্তু একবারে টু দ্য পয়েন্টে কাস্টমাইজড একটা আউটপুট দিবে। তো আমরা এআইর সাথে আসলে ইন্টিগ্রেশনটা করি এখানে। আমি যখনই কোনো একটা থিওরি পড়াচ্ছি, এটা তো আগে পড়াইতাম কি সবাইরে কমনলি পড়াইতাম, এবং ওই জিনিসটাই সবাই কমন, এক এক জিনিস একটা জিনিসই সবাই কমনলি জানতো। কিন্তু এখন এটাকে আরও টু দ্য পয়েন্টে সে কীভাবে রিয়েল লাইফে এটাকে কাজে লাগাবে, সেটা সে কাস্টমাইজডভাবে এআইয়ের মাধ্যমে
আনতে পারে, সেটা সেলসের ক্ষেত্রে, সেটা লিডারশিপের ক্ষেত্রে। এবং লিডারশিপের বড় যে জায়গাটা সেটা হচ্ছে লিডাররা প্রচুর প্রবলেম ফেস করে, অনেক ধরনের প্রবলেম নিয়ে আসে তার কলিগরা। তো এই প্রবলেমগুলোকে কিভাবে সলভ করতে হবে, একটা দুষ্ট কলিগকে কিভাবে সে সঠিক করে তার গাইডলাইনটা দিবে, এরকম অনেকগুলো স্টেপ বাই স্টেপ। তারপরে ডেটা অ্যানালিসিস করতে হয় তাকে প্রচুর, যে গত মাসে কত সেলস হয়েছে, তার আগের বছর কত হয়েছে, ফোরকাস্টিং কত হতে পারে, এখন আমার কাস্টমার চিন্তা করলে অন্য কম্পিটিটর থেকে আমি কী করে এগিয়ে যেতে পারি। এই যে ডেটা অ্যানালিসিসটা খুব মারাত্মকভাবে করা যায় থ্রু এআই। সো আমরা এআই দিয়ে কাজগুলো আসলে ট্রেনিংয়ে শেখাই। এআই কি আসলে সেলসের জন্য পজিটিভ হচ্ছে না? এর কারণে যে আমরা যেটা শুনি সচরাচর, যে এর কারণে অনেকে জব হারাবে, সো এর কারণে যদি জব হারায় তারা কারা, বা আলটিমেটলি আসলেই কি জব হারাবে কিনা? এআই এর একটা গবেষণা যেটা দেখা গেছে যে প্রচুর লোক জব হারাবে। তো এটা ব্যাকএন্ডে হচ্ছে জব হারাবে কারা? যারা আসলে এআই শিখে নাই, যারা এআইকে ইমপ্লিমেন্ট করে নাই। এখন যারা এআই জানে তারা কিন্তু আসলে জব হারাবে না। আবার নর্মাল জানাতেও আপনি থাকতে পারবেন না। এর আপনি ডে বাই ডে এআই অনেক আপডেট হচ্ছে। ধরেন এআইয়ের এখন 6টা লেভেল চলতেছে, যে একজন এক্সপার্ট তাকে বলা হয় যে কিনা এআইয়ের 6 লেভেল পর্যন্ত কমপ্লিট করা। আমি 6 লেভেল পর্যন্ত এখন কমপ্লিট করা না, বিকজ আমার কাছে প্রয়োজন নাই, আমার এখন পর্যন্ত প্রয়োজন পড়ে নাই, আমার সামনে লাগবে ওইটা স্যার, আমি চলতে পারবো না সামনে। আমি 5th লেভেল পর্যন্ত আমি এক্সপার্ট, আবার 6th লেভেল পর্যন্ত অনেকেই আছে এক্সপার্ট। তো এখন এই যে লেভেল ধরে ধরে এক্সপার্টাইজটা, আপনাকে লেভেল ধরে ধরে আগাইতে হবে। তো লেভেলটাকে এটা যদি আমি আপনার মাধ্যমে একটু বলার চেষ্টা করি, তাহলে যারা দেখবেন তারা হয়তো উপকৃত হবেন। ফার্স্ট লেভেলটা হলো যে আমরা কমনলি এআই ব্যবহার করি, চ্যাট জিপিটি বা জেমিনাইকে আমি কোনো একটা ইনফরমেশন দিচ্ছি, ও আমাকে রিপ্লাই করছে, এটাকে বলছি আমরা লেভেল 1। লেভেল 2 কি? লেভেল 2 হচ্ছে আমি একটা প্রম্পট সঠিক স্ট্রাকচার ফলো করে দেন লিখছি, এবং এটার কারণে আমাকে ও আমার প্রয়োজন মতো রিকোয়ারমেন্ট জিনিসটাই এক শটে দিয়ে দিচ্ছে। এই কাজটা যদি আমি করতে পারি ভালো করে, এটাকে বলছি লেভেল 2। লেভেল 3 হচ্ছে এবার আমার এই যে চ্যাট জিপিটি, জেমিনাই, নোটবুক এলএম, ক্লড যতগুলি আছে না কেন, এইগুলোকে আমি পার্সোনালাইজ করে ফেলছি সেটিংসের মাধ্যমে, যে আমার চ্যাট জিপিটি আমি ইফতিককে কি করি, আমার কাস্টমার কারা, প্রত্যেকটা জিনিস ও জানে, আমি সেটা মানে ওকে তৈরি করেছি। এটা যদি করা যায় তাহলে এটা হচ্ছে লেভেল 3। লেভেল 4 হচ্ছে এবার এইটাকে সঠিক ইউজ করে আপনি ডেটা অ্যানালাইসিস করতে পারতেছেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারছেন, আপনি ডেইলি কাজগুলো অনেক সহজ করতে পারছেন, বিজনেস প্ল্যান করতে পারছেন, আপনার অনেক রিসার্চ করতে পারছেন। যদি এই কাজগুলো আপনি টু দ্য পয়েন্টে করতে পারেন এবং প্রতিদিনের অ্যাটলিস্ট 70 to 80% কাজ আপনি থ্রু এআই করছেন, তাহলে আপনি লেভেল 4 কমপ্লিট করা মানুষ। লেভেল 5 হচ্ছে কিছু কাজ যদি আপনি অটোমেশনে নিয়ে যান, এবার যে আপনি কোনো একটা ইনস্ট্রাকশন দিলেন, ও মুহূর্তের মধ্যে এগুলো রেমেডি করে আপনাকে একটা ইমেল পাঠিয়ে দিবে, এটা হচ্ছে অটোমেশন। আর লেভেল 6 হচ্ছে যারা এজেন্ট নিয়ে কাজ করবে, যে আমার আলাদা আরও 5টা ইফতি বানায় ফেলবো, যে আমার ইফতির পরিবর্তে ওই ইফতিগুলো কাজ করবে, ওটা হচ্ছে লেভেল 6। তো সেলসে যারা কাজ করে, বিশেষ করে যারা সেলসের লিডার, তাদের অ্যাটলিস্ট লেভেল 4 পর্যন্ত জানা ম্যান্ডেটরি। এখন আপনি যদি লেভেল 4 পর্যন্ত না জানেন, তাহলে যে কোনো সময় আপনার চাকরিটা চলে যাবে। আমি যদি আমাকে দিয়ে বলি, ধরেন আমি ওই ট্রেনিং শুরু করার পর থেকে আমি লেভেল শুনে আমার একটা লেভেলের কথা মনে পড়লো। বাংলাদেশে একটা খুব স্বনামধন্য, খুবই প্রতিষ্ঠিত একটা প্ল্যাটফর্ম আছে যারা লেভেল সেল করে। এরা হচ্ছে অনলাইনে কোর্স করায়, অনলাইন ট্রেডিং করায়, অ্যান্ড বিশেষ করে এন্টারপ্রেনারশিপ, অ্যান্ড প্রচুর পরিমাণে টাকা নেয়। প্রথমে একটা ছোট অ্যামাউন্টের টাকা দিয়ে শুরু করে, তারপর আস্তে আস্তে অ্যামাউন্ট বাড়তে থাকে, এটা লাখ লাখ টাকা পর্যন্ত গিয়ে দাঁড়ায়। অ্যান্ড রিসেন্টলি হচ্ছে কিছু তাদেরই পার্টিসিপেন্ট, তারা হচ্ছে বলছে যে এটা একটা স্ক্যাম, আমরা টোটালি এখান থেকে কোনো ভ্যালু পাইনি, আমাদের কাছ থেকে শুধু টাকা নেওয়া হয়েছে। আমরা আবার কিছু মেন্টর দেখতে পাই, কিছু কোচ আছে, দোজ হু আর সেলিং হাই ভ্যালু সেমিনার, কনফারেন্স, প্রচুর মানুষ হয়, অ্যান্ড হচ্ছে সারা বছরই তাদের বিজ্ঞাপন চলতে থাকে। সো এই ব্যাপারটা নিয়ে আপনি যদি কিছু বলেন। না দেখেন, এইখানে এই প্রেক্ষাপটটা একটু ডিফারেন্ট। বাংলাদেশে এই জিনিসগুলো দেখার দায়িত্ব ছিল কিন্তু এনএসডি এর। বাংলাদেশে কিন্তু একটা অথরিটি বডি আছে, ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি, যেটা সরাসরি প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে এই অথরিটিটা চলে। তো আপনি যে কথাগুলো বলেন, বাংলাদেশে ইদানিংকালে অনেক স্ক্যাম হচ্ছে। এখন এই স্ক্যামগুলো তো আসলে আমরা খুব যে প্রুভেন সেটাও বলতে পারি না যে এটা স্ক্যাম। কেন? এই বিষয়গুলো নিয়ে তো আসলে প্রপার কোনো একটা জায়গাতে তারা একটা আপিল করবে যে ইয়াস, আমি এক্সাম্পল আমি রিয়াজ ভাইয়ের কাছ থেকে এরকম 3 লাখ টাকা দিয়ে একটা কোর্স করছি,
কিন্তু আমি রিয়াজ ভাইয়ের কাছ থেকে কোনো রকম আউটপুট পাই নাই। এখন আমি ওনারা বলছি যে ভাই আমি আউটপুট পাই না, আমার টাকা ফেরত দেন। উনি আমার টাকা ফেরত দেয় নাই, এই জন্য যে আমি আপিল করলাম কোথায়, NSDA কে। তো এরকম তো কেউ করে নাই। তো এটা একটা ফ্যাক্টর। এখন বাংলাদেশ কেন, পৃথিবীর সব দেশেই কিন্তু স্ক্যাম আছে। তো স্ক্যামগুলো আবার বন্ধ করার জন্য ওই দেশের অথরিটিও আছে, তারা কাজ করে। এখন অনেকে আবার মনে করে যে না, এটা তো একটা ট্রেনার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই জিনিসটা কন্ট্রোল করতে পারতো। হ্যাঁ, সেটাও পারতো হয়তোবা, কিন্তু ট্রেনার্স অ্যাসোসিয়েশনের এরকম কোনো উইং, এরকম কোনো একটা বিষয় এখন পর্যন্ত রেডি নাই। তবে এখন যেহেতু হচ্ছে জিনিসগুলো, আমরা চিন্তা করছি যে ভবিষ্যতে এই ধরনের বিষয়গুলোকে নিয়ে কোনো একটা সেল করব, যেখানে কেউ কমপ্লেন করলে আমরা সেগুলো নিয়ে দেখি সামনে আগাতে পারি কিনা, প্রপারলি আমরা চ্যানেলের মাধ্যমে মুভ করব। কারণ সেখানে আমরা যে কিছু করতে পারবো না তা না, বাট আমরা হয়তো তাকে জানানো, ফলোড বাই আমরা কত আইনগতভাবে NSDA কে জানাতে পারবো বড় জোর, এর বেশি কিছু করার সুযোগ তেমনটা নাই। তবে হ্যাঁ, এরকম কিছু স্ক্যাম হচ্ছে, এটা সঠিক। আমরা একদম শেষ পর্যায়ে আমি আপনার কাছে জানতে চাবো, যারা নতুন প্রজন্মের সেলসে আসতে চায়, ফর এক্সাম্পল সে হয়তো 3rd ইয়ার 4th ইয়ারের পরে ইউনিভার্সিটিতে সে সেলসে কাজ করতে চায়, তার জন্য আপনার পরামর্শ কি হবে, কিভাবে প্রিপারেশন নিতে পারে সেটার জন্য? আমার প্রথম পরামর্শ হচ্ছে যে যারাই একাডেমিক যেই পর্যায়ে থাকুক, এখানে আমি একটা রেফারেন্স কোট করে তারপরে বলি, তাহলে সুবিধা হবে। একটা বিখ্যাত বই আছে, ইউ ক্যান সেল, তুমিও বিক্রি করবে, শিব খেরার। এই বইয়ের লাস্ট মলাটে একটা খুব সুন্দর করে লেখা যে পৃথিবীতে সেলসের মানুষ না কে। একজন উকিল, সে তার মক্কেলকে ছাড়ানোর জন্য বিচারপতির কাছে বিক্রি করতেছে তার মুখের কথা। একজন টিচার, তার কথা বোঝানোর জন্য স্টুডেন্টের কাছে কিভাবে বললে স্টুডেন্ট বুঝবে সেটা করছে, এটা একটা সেল। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সেলসের মানুষ। তো সেজন্য আপনাকে সেলস শিখতেই হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি। সো সেলস একটা প্রসেস, রাতারাতি আপনি শিখে বলতে পারবেন ব্যাপারটা তাও না। তো এই প্রসেসের মধ্যে কিছু ফান্ডামেন্টাল পিলার আছে। এই ফান্ডামেন্টাল পিলারের একটা হলো কমিউনিকেশন স্কিলস। এটা যে কোনো জায়গায় আপনার কাজে লাগবে। সো যে কোনো ইয়াং স্টুডেন্টদেরকে আমি ফার্স্ট রেকমেন্ড করবো যে ভাই আপনি কমিউনিকেশন স্কিলস শিখে ফেলেন, যেখান থেকে পারেন শিখেন। অনলাইনে এখন বুড়ি পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি হচ্ছে ইউটিউব ইউনিভার্সিটি। তো আপনি ইউটিউব ইউনিভার্সিটি থেকে কমিউনিকেশনের ইন ডেপথ শেখেন। কমিউনিকেশন অনেকগুলো পার্ট আছে, কমিউনিকেশনের মধ্যেই চলে আসে প্রেজেন্টেশন, লিসেনিং স্কিলস, পাবলিক স্পিকিং। সো অনেকগুলো পার্ট আছে, গ্রুমিং, এটিকেটস, এগুলো সবই কমিউনিকেশনের মধ্যে চলে আসে। সো এই পুরো প্রক্রিয়াটা শেখা দরকার। সেকেন্ড, প্রেজেন্টেশনের মধ্যে এবার আপনি স্পেসিফিক বা কাস্টমাইজড প্রেজেন্টেশনগুলো কীভাবে দেওয়া যায় সেটা শেখা খুব জরুরি। থার্ড, ইমোশনাল ইন্টেলিজেন্স লেভেলটা শেখা দরকার, কারণ ইমোশনাল ইন্টেলিজেন্স সামনের দিনগুলোতে খুব কাজে দেবে। বিকজ আপনি হয়তো রিসেন্টলি দেখেছেন যে ইদানিংকালে সমাজে না আপনার ডিভোর্সের রেট অনেক বেড়ে গিয়েছে, এবং আমরা দেখি অনেক বড় বড় সেলিব্রিটি মানুষ যারা তারাও করছেন। তো এগুলো না ইমোশনাল ইন্টেলিজেন্সের অভাব থাকার কারণে ঘটনাগুলো অনেক বেশি ঘটছে। যে আমি একটা টাফ সিচুয়েশনে নিজেকে কিভাবে কুল রাখবো। ইমোশনাল ইন্টেলিজেন্স ওয়ান অফ দ্য কোর স্কিল, যেটা প্রত্যেকটা মানুষের দরকার। থার্ড থিংস হচ্ছে যে আপনার টাইম ম্যানেজমেন্ট। সামনে কেন, আসলে প্রত্যেকটা মানুষের সময় হচ্ছে সবচেয়ে বড় প্রিসিয়াস। টাইম ম্যানেজমেন্ট স্কিলস শেখা খুব জরুরি। নেগোসিয়েশন স্কিলস শেখা খুবই জরুরি, কারণ প্রতিনিয়ত আমাকে নেগোশিয়েট করতে হয়। আমি রিক্সা ড্রাইভারের সঙ্গে, বাজারে গেলে, বড় মানুষের সঙ্গে কোনো বড় ডিল ক্লোজ করতে, প্রত্যেকটা জায়গায়। সো নেগোসিয়েশন স্কিলস শেখা খুব খুব জরুরি। তো আমি বলবো যে যারা ইয়াং আছেন বা পড়াশোনা করছেন, তাদেরকে এই স্কিলসগুলো শিখলে তাকে অনেক বেশি কন্ট্রিবিউট করবে। যেটা ইভেন আরেকটা তো লিডারশিপ স্কিলস, কারণ নেতৃত্বগুণ খুব দরকার। যদিও বর্তমান প্রজন্মের মধ্যে আমি একটা জিনিস খুব মিসিং পাই, সেটা হচ্ছে তাদের কনসিস্টেন্সি লেভেলটা অনেক কম। ধারাবাহিকভাবে কোনো একটা জিনিসের সাথে লেগে থাকা, এটা কেন জানি একটু ধৈর্যটা কম। কারণ হচ্ছে ওনারা আসলে যে গেম টেম খেলে টেলে বড় হয়েছে, তো অনেক 3D বিষয়গুলো অনেক ছিল, খুবই ফাস্ট ছিল। এই জন্য মানে তাদের কনসিস্টেন্সির যে স্প্যানটা বা এটা লাইফ টাইমটা খুব কম। এই জায়গাটাতে আসলে অনেক বাড়াতে হবে। কারণ হচ্ছে আগামী দিনগুলোতে না মানে মাল্টি ট্যালেন্টেড লোকের খুব একটা দাম থাকবে না, দাম থাকবে স্পেশালিস্টের, সুপার স্পেশালিস্ট যারা তাদের। অনেকে বলে যে আমি এটা শিখছি, এটা করছি। অনেকেরই পাই আমি, যে কিছুদিন আগে আমি একটা ইউনিভার্সিটিতে একটা ক্লাস নিতে মানে সেশন নিতে গিয়েছি। তো সেখানে একজন খুব ট্যালেন্টেড স্টুডেন্ট পেয়েছি। সে বাংলা ভাষা জানে, চাইনিজ ভাষা জানে, সে হচ্ছে ইতালি জানে, সে হচ্ছে হিন্দি জানে, সে হচ্ছে উর্দু জানে। তো আমি বললাম যে এত ভাষা জেনে করবেনটা কি, কোনটা কাজে লাগবে লাইফে? তো বলে স্যার আমার তো ইংলিশ লাগবে। আর কি লাগতে পারে? বড় জোর ফ্রেঞ্চ লাগতে পারে। তো এই তিনটার মধ্যে সীমাবদ্ধ থাকেন না, ওই তিনটার মাস্টার হন না। সবগুলোর জন্য স্টেট করে শিখে লাভ কি?
তো অনেকে আছে না সবগুলি টিউটোরিয়াল শিখে, অনেক জায়গায় বলি যে ভাই অলরাউন্ডার বলেন তো বাংলাদেশের এক ধরনের নাম, তো বলে যে সাকিব আল হাসান। তো আমি বললাম ওকে, তো সাকিব আল হাসান ফুটবল খেলে না? বলে না না ফুটবল খেলে না। তো তাহলে হকি খেলে না? কি খেলে? ক্রিকেট খেলে, একটা জিনিস খেলে। তো আপনি একটাতে মাস্টার হন, ওইটা তো অলরাউন্ডার হন। রাইট, ভার্টিক্যালি। রাইট। তো তাতে Great. করে আপনি নিজেকে গ্রো করাতে পারবেন অনেক। স্পেশালিস্ট আগামী দিনগুলোতে সুপার স্পেশালিস্ট ছাড়া আপনি আগাইতে পারবেন না, মানে আপনাকে মানুষ দামই দিবে না, সেই দিনটাই আসতেছে সামনে। চমৎকার আলোচনা হয়েছে। ডক্টর ইফতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। Thank আপনার you. ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। আর আমি দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি যারা শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। সো আপনি কমেন্টে জানাতে পারেন যে আমাদের আজকের আলোচনার কোন পয়েন্টটাতে স্পেসিফিক আপনি শিখেছেন, অ্যান্ড আগামী পর্বে আপনি কাকে দেখতে চান অতিথি হিসেবে। সো আমি এশিয়া পোস্টের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।